যে বিষয়টা থাকবে এটা অনেকটা থিওরির সাথে আমি একটা ম্যাথ রাখবো। লস ব্যালেন্সিং কিভাবে করতে হবে, ট্যাক্স এক্সাম্পশন আর এভারেজ সেকশন, সেই সাথে হচ্ছে ইনভেস্টমেন্ট রিবেট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে 78 মানে ইনভেস্টমেন্ট রিবেট। তাহলে এখানে আমরা লস ব্যালেন্সিং অথবা ট্যাক্স এক্সাম্পশন এই সবগুলো জিনিসের সেকশন গুলো আমি উল্লেখ করে দিয়েছি। তাই আপনাদের হচ্ছে প্রধান কাজ হবে এই সেকশন গুলো ভালোভাবে দেখে নেওয়া। ৭০, ৭১, ৭৬ থেকে ৭৯, তারপর হচ্ছে ৮০, তারপর হচ্ছে ৭৮ নাম্বার সেকশন। আর ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করার জন্য ৭৮ নাম্বার সেকশন, সেই সাথে হচ্ছে শিডিউল আছে ৬ নাম্বার শিডিউল। সেই শিডিউলে এটাও ভালোভাবে দেখতে হবে। তো প্রথম অংশে যদি আমরা চলে আসি, ক্ষতির সমন্বয় এবং জের টানা। যখন ক্ষতি হয়, একটা জিনিস ১ম এ মাথায় রাখতে হবে, ক্ষতিগুলো আসলে কিসের কোন ইনকামের এগেইনস্ট এ ক্ষতি হওয়া সম্ভব। যেমন যদি আমরা ধরি স্যালারি এগেইনস্ট এ ক্ষতি হওয়া সম্ভব না। যদি আমরা ধরি বাড়ি ভাড়া, এখানেও ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই কারণে আইনগুলো হচ্ছে এরকম করে সাজাইছে যে ক্ষতিগুলা হইতেই পারে হেডিং এর ক্ষেত্রে, ওইগুলাকে আসলে রাখছে ওই ইনকামের সাথে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। আর যেইগুলো হচ্ছে রেগুলার ইনকাম, ওখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম। ওইগুলাকে হচ্ছে রাখছে যে যেকোনো ইনকামের সাথে রেগুলার ইনকামের সাথে হচ্ছে সমন্বয় করা যাবে। হচ্ছে আমরা যদি ক্ষতির সমন্বয় নিয়ে বলি, এটা হচ্ছে সেকশন আছে ৭০ থেকে ৭১ সেকশন। এখানে ৭০ নাম্বার সেকশন যে জিনিসটা বলছে, উপধারা ২ বিধানাবলীর সাপেক্ষে মানে ২ এর শর্তগুলো ঠিক রেখে কোন করবর্ষের কোন খাতের নির্মূল ক্ষতি সমূহ অন্য খাতের আয়ের সাথেও সমন্বয় করা যাবে। তার মানে আমাকে বলছে একটা খাতের ক্ষতি আরেকটা খাতের সাথে সমন্বয় করা যাবে, তবে উপধারা ২ টা আমাকে ভালোভাবে দেখতে হবে। ২ কি বলছে? এখানে কতগুলা ক্ষতি বলছে? ৪ ধরনের ক্ষতি। এইটা হচ্ছে শুধু কেবল ওই ধরনের ইনকামের এগেইনস্ট এই সমন্বয় করা যাবে। যেমন মূলধনী ক্ষতি কেবল মূলধনী আয়ের সহিত সমন্বয় করা যাবে। এটাকে আমরা বিজনেস ইনকাম অথবা সেলারি ইনকাম অথবা এগ্রিকালচার এদের কারো সাথেই সমন্বয় করতে পারব না। তারপরে হচ্ছে ব্যবসায়িক ক্ষতি কেবল ব্যবসা হতে আয়ের সহিত সমন্বয় করা যাবে। যেহেতু ব্যবসা হচ্ছে একটা রিস্কি বিজনেস, যেখানে লাভ হইতে পারে, লস হইতে পারে। সেক্ষেত্রে বলছে ব্যবসায় যদি কোনো কারণে ক্ষতি হয়, তাহলে কেবল ব্যবসায়ের আয়ের সাথেই সমন্বয় করা যাবে। ৩ নাম্বার আছে পটকা ব্যবসা। পটকা ব্যবসা হচ্ছে সিজনাল ব্যবসা, যেটা অ্যাবনরমাল লাভ অথবা লস হইতে পারে। শুধু সিজনালি না, এটা হচ্ছে নেচারটাই হচ্ছে যে মানি লাভ এবং লস ২ টা অনেক বেশি হয়ে যেতে পারে। তাই একে হচ্ছে পটকা ব্যবসা বলে। তাই এদের এই খাতে যদি কোনো কারণে ক্ষতি হয়, কেবল শুধু পটকা ব্যবসার সাথেই সমন্বয় করা যাবে। তামাক জাতীয় কেবল তামাক জাতীয় পণ্যের ব্যবসায়িক ক্ষতির সাথে সমন্বয় করা যাবে। তাহলে আমাদের যে হেডিং ছিল ৭ টা হেডে ইনকাম ছিল। এর মধ্যে আমরা যেটা পেলাম, এখানে ৪ টার কথা বলা হইছে যাদের ক্ষতি কেবল ওদের সাথেই সমন্বয় করা যাবে। সমন্বয় করা যাবে না, এটাতে যদি আমরা আসি, কর অব্যাহতিপ্রাপ্ত। এখানে কিন্তু আরেকটা শর্ত দিচ্ছে। যেখানে হচ্ছে কর অব্যাহতিপ্রাপ্ত অথবা হ্রাসকৃত কর হার, যেটা আমরা সেকশন ১৬৩ উপধারা ২ এ আমরা দেখছি, ন্যূনতম কর প্রযোজ্য হয় এরূপ কোন উৎসের খাতের ক্ষতির সাথে সমন্বয় অথবা জের টানা যাবে না। তাহলে আমরা এখানে কি শিখলাম? কর অব্যাহতিপ্রাপ্ত, যেমন হচ্ছে বেতন থেকে প্রথমে ৩.৫ লাখ অথবা আ বর্তমানে যেটা আছে ১/৩ এটা বাদ দিতে হয়। তাহলে এটা একটা অব্যাহতি। তারপর হ্রাসকৃত, আজকের প্রশ্নের উত্তরে বলা হয়েছিল, যেমন কোন কোম্পানি যদি এক্সপোর্ট করে এবং লোকালও বিজনেস থাকে, সেক্ষেত্রে এক্সপোর্ট ইনকাম এর উপর হচ্ছে ১২% ট্যাক্স দিতে হয়। আর বাকিটা হচ্ছে লোকাল যে রেটটা ২৭.৫% এটা দিতে হয়। তাহলে আমাদের এই ধরনের যে ৩ টা হেডিং আছে ইনকাম গুলো, অথবা অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত অথবা ন্যূনতম, সেগুলো হচ্ছে আমরা সমন্বয় করতে পারব না।
তারপর আরো একটা কন্ডিশন বলছে, কোন ফার্ম বা ব্যক্তির সঙ্গে নিরূপিত ক্ষতি কেবল উক্ত ফার্ম বা ব্যক্তির সঙ্গে নিরূপিত আয়ের সহিত সমন্বয় করা যাবে। অর্থাৎ কোনো ফার্মে হচ্ছে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা কোনোভাবেই ওই ব্যক্তি যারা আছে ফার্মের মালিক তাদের কোনো উৎসতে আয় আছে এরকম আয়ের সাথে সমন্বয় করা যাবে না। কেবল ফার্মে যদি কখনো লাভ হয় তাহলে সেটা সমন্বয় করা যাবে। কোনো করবর্ষে কোনো খাতে নিরূপিত ক্ষতি উক্ত বছরে অন্য কোনো খাতে বা উৎসের আয়ের সহিত সম্পূর্ণ সমন্বয় করা না গেলে অসমন্বিত ক্ষতির জের টানিয়া পরবর্তী ৬ কর বর্ষ সমন্বয় করা যাবে। তাহলে আমরা এখন পেলাম, প্রথম হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা সমন্বয় করতে পারবো অথবা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। তারপর হচ্ছে আমরা কয় বছর পর্যন্ত এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। ৬ বছর পর্যন্ত করতে পারবো। একটা বিজনেস যদি কন্টিনিউয়াস লস হয়, যেটা লস চলতেছে ৬ বছর উপর হয়ে গেছে, তখন দেখা যায় এই ক্ষতির জের টেনেও কোনো লাভ হচ্ছে না। ৬ নম্বরে বলা হইছে, অষ্টম তফসিল সাপেক্ষে ব্যবসা বা পেশার উত্তরাধিকারী ব্যতীত অন্য কোনোভাবে কোনো ব্যক্তি স্থলাভিষিক্ত হইলে উত্তরাধিকার সূত্রে নিজের কোনো আয়ের বিপরীতে পূর্বসূরির ক্ষতি সমন্বয় করা যাবে না। অর্থাৎ পূর্বসূরিদের আপনি আয়ের ভাগাভাগি নিতে পারলেও ক্ষতি কোনোভাবে সমন্বয় করতে পারবেন না। তো এটা আসলে খুবই কম মানে বাস্তবে প্রয়োগ হয় যে ক্ষতিগুলো সমন্বয় করা, এটা ক্যারি ফরওয়ার্ড করা, প্রপার ব্যালেন্স মেইনটেন্স করা। কারণ যে সকল প্রতিষ্ঠান লাভ করে এরা সবসময় লাভই দেখানোর চেষ্টা করে। আর যে সকল প্রতিষ্ঠান হচ্ছে লস করে ওদেরও এই ধরনের লস দেখানোর একটা টেনডেন্সি থাকে। তারপর হচ্ছে আমাদের জেনে রাখা উচিত এগুলোকে আমরা সমন্বয় করতে পারবো। এখন হচ্ছে অপচয় বাতার জের টানা। এটাকে যদি আমরা জের টানি, একটা হচ্ছে সমন্বয় করা, ক্ষতির ক্ষেত্রে আমরা সমন্বয় করতে পারবো। আর অপচয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা এটা জের টেনে নিতে হবে। একটা সুবিধা হচ্ছে অপচয়ের জের হচ্ছে শেষ না হওয়ার আগ পর্যন্ত টানা যায়। আর আমরা এর আগে যে ক্ষতিগুলো দেখছি সেটা হচ্ছে ৬ বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা সম্ভব। অপচয় ভাতার জেরের ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি, এই আইন অনুযায়ী অনুমোদিত কোনো অপচয় কোনো করবর্ষে গ্রস আয়ের বিপরীতে ব্যয় হিসাবে সম্পূর্ণরূপে চার্জ করা না গেলে, অর্থাৎ অপচয় আমরা জানি ২ টা ব্যাপার। একটা হচ্ছে এনবিআর এর একটা রেট দেওয়া থাকে, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং এর একটা রেট দেওয়া থাকে। এখন কোনো কারণে দেখা গেল আমাদের অপচয়ের পরিমাণটা অনেক বেশি আসছে, যেটা আমরা যদি এবার খরচ হিসাবে দেখায় দেই, তাহলে আমরা পরবর্তীতে একটা সুবিধা পাবো না। এক্ষেত্রে অনেকে করে অপচয়ের ব্যাপারটা হচ্ছে যখন কোম্পানি লসে থাকে অথবা অপচয় বেশি থাকে, তখন হচ্ছে এরা এটাকে যতটুকু হচ্ছে এনবিআর এর সাথে সমন্বয় করা সম্ভব, ওইটুকু রেখে বাকিটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করে। কারণ অপচয়ের একটা সুবিধা হচ্ছে এটা অনির্দিষ্টকাল পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। আর অন্যান্যগুলো হচ্ছে ৬ বছরের মধ্যে শেষ করে ফেলতে হবে। এই আইনের কোন বিধান পরিপালনের ব্যত্যয়ের কারণে কোন অপচয় ভাতা অনুমোদিত হইলে ইহার জের টানা যাবে না। এটাও লিমিটেশন বলছে। আইন অনুসারে যদি কোন কারণে অপচয়ের যে বিধান আছে, এনবিআর এর যে রেট দেওয়া আছে, এই রেট যদি না মানে অথবা অন্যান্য কোনো ইস্যু থাকে, সেক্ষেত্রেও এটাকে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। জের টানা অপচয়ের ভাতা চার্জ করিবার পূর্বে জের টানার ক্ষতির সমন্বয় করিতে হবে। এখানে বলছে জেড টেনে যে আমরা অপচয় বাতাগুলো নিব, এটা চাষ করার আগেই ক্ষতির যদি কোনো জেড থাকে সেটাকে হচ্ছে সমন্বয় করে ফেলতে হবে। অনুমোদিত অপচয় বাধা সম্পূর্ণরূপে সমন্বিত হওয়া পর্যন্ত, যেটা আমি অলরেডি বলছি, এটার সুবিধা হচ্ছে যতক্ষণ পর্যন্ত নিঃশেষ না হইছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে জেড টানা সম্ভব। এখন এটারও যদি আমরা একটা প্র্যাকটিক্যাল ছোট্ট একটা উদাহরণ দেখি, সেট অফ অথবা ক্যারি ফরওয়ার্ডটা করা। এখানে তো হচ্ছে আমরা দেখব লস ফ্রম এগ্রিকালচার, বিজনেস, ক্যাপিটাল গেইন, এই ৩ টা হেডিং এ হচ্ছে লস আছে। এটার অ্যাপ্লিকেশনটা আসলে কিরকম হয়? যেমন এখানে বলছে মিস্টার রাসেল কনসিডারিং ইনকাম ফ্রম তার এমপ্লয়মেন্ট থেকে হচ্ছে ইনকাম আছে ২ লাখ টাকা। ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ইনকাম আছে ১০,০০০ টাকা। রেন্ট থেকে ইনকাম আছে ৪৫,০০০ টাকা। তাহলে আমরা জানি এমপ্লয়মেন্ট অর্থাৎ সেলারি থেকে যে ইনকামটা পাইছে এটা হচ্ছে একদম হচ্ছে রেগুলার ইনকাম, যেখানে রিডিউস রেট নাই। তারপর রেন্টটাও একই রকম। এখন এগ্রিকালচারাল যে ইনকামটা আছে, মানে এটাতে আমরা লস দেখতে পাচ্ছি। আবার স্পেকুলেশন যে বিজনেস অর্থাৎ ফটকা ব্যবসা, এখানে হচ্ছে ২০,০০০ টাকা লস আছে। তারপর বিজনেস ইনকাম থেকেও ৯০,০০০ টাকা লস আছে। ক্যাপিটাল গেইন থেকেও লস আছে। আদার সোর্স অফ ইনকাম থেকে লাভ আছে। এখন আমরা
এটা কিভাবে আসলে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটাই দেখাবো। যেমন আমরা প্রথম হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা 2 লাখ টাকা আছে, এটা আমরা দেখাইলাম। এখানে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। আর এটাতে লস হলে কেবল এই হাত মানে অন্যান্য রেগুলার উৎস থেকে যদি লস হয় এর সাথে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। রেন্ট ইনকাম সেম অবস্থা। এগ্রিকালচার ইনকাম, তাহলে এগ্রিকালচার ইনকাম আমরা আগে যে লিস্টটা দেখছি ওই লিস্টে আসলে এগ্রিকালচার ইনকাম এগ্রিকালচার হেডেই করতে হবে এরকম কোনো তথ্য দেওয়া নাই। তার মানে হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম আমরা যে উপরে দুইটা সোর্স আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট রেন্ট এই দুটার সাথে অ্যাডজাস্ট করা যাবে। তাই এটা হচ্ছে সরাসরি এখানে আমি দেখাইলাম। অর্থাৎ এই দুইটা যদি মিলে হয় 2,45,000, এটা থেকে 1,75,000 বাদ যাবে, কারণ এই ক্ষতিটা আমি রেগুলার ইনকামের সাথে দেখাতে পারতেছি। তারপর আসি আমরা ইনকাম ফ্রম বিজনেস। স্পেকুলেশন যে বিজনেসটা ছিল এটা কি করতে হবে, এটা আমাদের ক্যারি ফরওয়ার্ড করতে হবে, কারণ এটার যে ক্ষতি এটা আমরা উপরের তিনটার সাথে অ্যাডজাস্টমেন্ট করতে পারবো না। এটা হচ্ছে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো 20,000 টাকা, পরবর্তীতে যদি কোনো কারণে লাভ হয় তখন হচ্ছে আমরা ওই লাভ থেকে এই অংশটা বাদ দিয়ে দিব। তেমনি হচ্ছে আদার বিজনেস ইনকাম আছে 90,000, এটাও আমরা সেম দিলাম ক্যারি ফরওয়ার্ড হবে, কারণ আদার্স ইনকাম এই বছর হইছে গত বছরের লস ছিল এরকম না, তার মানে এটা সামনের বছর আমাদের দেখতে হবে লস মানে লাভ হয়েছে কিনা। তেমনি হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন সেম অবস্থা, এটাকে হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করতে হবে। তাহলে আমরা তিনটা হেডিং পাইলাম, যে উদাহরণের মধ্যে একটা হচ্ছে খটকা ব্যবসা, আরেকটা হচ্ছে ব্যবসা, আরেকটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এইগুলো হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করে যেতে হবে, সামনের বার লাভ হইলে তখন হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। আর ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এটা আমরা রেগুলার ইনকাম রাখবো, ইনকাম ফ্রম আদার সোর্সেস রেগুলার। তাহলে এটা আমরা যদি যোগ করি দেখা যাচ্ছে কেবল এগ্রিকালচারের লসটা এই হেডগুলোর সাথে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, বাকি তিনটা কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হয় নাই। এইটুকু হচ্ছে আমাদের অপচয়ের জের টানা আর হচ্ছে লসের যে সমন্বয় করা। এটা আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? ভাই ক্যারি ফরওয়ার্ড যেটা আছে এটা কি কোম্পানি আর ইন্ডিভিজুয়াল তো সেম 6 ইয়ার্স পর্যন্ত না? জি, সবাই সেম সেম না হলে অবশ্যই আলাদা করে বলে দিত। অন্য কারো কোন প্রশ্ন? এইগুলো তো পরে এই অনলাইনে রিটার্নের মাঝে দেখাবেন তাই না? এগুলো দেখাবো না, অনলাইন রিটার্নের জন্য আলাদা করে থাকবে। মানে এই ইয়াগুলো আর কি ওই টার্মগুলা। হ্যাঁ, টার্ম গুলো অনলাইন রিটার্নের মধ্যে যা যা টার্ম আছে এটা তো অবশ্যই ওখানে থাকবে, কিন্তু ঠিক আছে। আমরা যেটা করব এক্সেলে যে ইন্ডিভিজুয়াল মানে ক্যালকুলেশন গুলো করব ওইটা হচ্ছে পুরোপুরি আমি চেষ্টা করব ই রিটার্নেও নিয়ে দেখানোর জন্য। এটাই এখানে তো বুঝতেছি যেন ওইখানে যে আবার ওইখানে তো প্র্যাকটিস করতেছি না, এই জন্য আর হ্যাঁ, কি। ওইখানে কাজে লাগবে বলে আগে হচ্ছে একটু আইডিয়া দিয়ে নেওয়া, কারণ ওখানে জি আমরা প্র্যাকটিক্যালি দেখাবোই। আজকেই মূলত 4 নাম্বার ক্লাসটাই হচ্ছে থিওরিটিক্যালি, তারপর থেকে ইনশাল্লাহ সবগুলোতে মানে প্র্যাকটিক্যালি দেখানো হবে। সো এগুলো হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। থ্যাংক ইউ। অবশ্যই বা কোনো এক্সাম্পল আছে কিনা? অপচয় ভাতার এক্সাম্পল আমি রাখি নাই, কারণ এটা এতটা মানে ইম্পর্টেন্ট না, কারণ ইজিলি ফাইন্ড আউট করা যায়। কারণ আপনি যখন অ্যাকাউন্টিং এ ধরেন অপচয় হয়েছে আমরা দেখাইছি এই বছরে 20 লাখ টাকা, কিন্তু এনবিআর অনুসারে যে ট্যাক্সের যে ক্যালকুলেশনটা একটা আলাদা রেট হয়, সেক্ষেত্রে সেটা আসতেছে হচ্ছে 20 লাখ টাকা, তো 10 লাখ টাকা এপাশ ওপাশ হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 10 লাখ টাকা মানে এনবিআর এর অ্যামাউন্টের সাথে ম্যাচ করে বাকি যে 10 লাখ টাকা আমার ব্যালেন্স থাকতেছে এটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ডের জন্য আমি রেখে দিব। তেমনই ভাবে আগের বছরে যদি সামনের বছর যদি এরকম হয় তাহলে সেটা রেখে দিব, পরবর্তীতে আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করা যাবে। পরবর্তীতে কিছু আছে এরকম কিছু? জি? ভাই এটা কি কোম্পানির ইআরপি তে মানে রেকর্ড থাকবে? হ্যাঁ, ওইটা কোম্পানি তো আলাদা করে রেকর্ড থাকে, কারণ আপনি যখন ট্যাক্স ক্যালকুলেশন করবেন আমি একটা রাখছি ওই ধরনের, তো সেই কথা দেখা যায় ওখানে উল্লেখ থাকবে যে আমার এত কিছু অ্যাডজাস্ট করে বাকিটা হচ্ছে আমি রেখে দিচ্ছি, কারণ দুজনের হিসাব তখন মিলতে হবে, ডেপ্রিসিয়েশন একটা গুরুত্বপূর্ণ আচ্ছা, ব্যাপার। এটা কি ভাই ওই যে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশনে হিট করবে?
বুঝি না, আবার একটু লাউড। মানে অ্যাকাউন্টসে আমার কোন হেডিংটাতে হিট করবে এটা? আচ্ছা, এটা আপনাদের অ্যাকাউন্ট যখন কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশন করবো ওখানে আছে, তখন দেখতে দেখতে পারবেন। আচ্ছা ভাই, তাহলে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে অবচয়ের যেটা যে এক্সটেন্ড করা যায়, মানে আমার এখন এইটা কর্পোরেশনের জন্য মানে ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে এখানে লাইক মানে তারা কি ধরনের পলিসি তারা গ্রহণ করে আর কি, মানে ট্যাক্স স্মার্ট ট্যাক্স প্ল্যানিং এর জন্য। এটা আসলে মানে আমার মতে হচ্ছে যদি কেউ একদম কমপ্লায়েন্স মেনটেন করতে চায় সেক্ষেত্রে এমডির রেটটা ফলো করলে হচ্ছে বেটার, যদিও অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। এটা পুরোটাই ব্যবসায়িক হ্যাঁ, ব্যাপার। একটা নয়েজ আসতেছে, একটু শুনতে কষ্ট হচ্ছে। আপনার ভাইয়া দিকে কেউ মনে হচ্ছে যে আসতেছে আলাদা আসতেছে। ভাইয়া কেউ কেউ বলতেছে যে আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যেটা, মানে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন যখন আমি কর্পোরেট ইনকাম ট্যাক্সটা করি ওখানে 55 এ যতটুকু নেওয়ার ততটুকু নিয়ে 56 এ চলে যায়। ব্যাটার এতে তো ডেফারেন্ট ট্যাক্স তৈরি হয়ে যায়। ব্যাটার হচ্ছে যে থার্ড শিডিউল ফলো করে সরাসরি করে ফেললে আর ওই যে 56 এ ইনঅ্যাডমিসিবল হয় না। এই জিনিসটা করলে আমি আপনাকে এই কথাটা বলতেছিলাম, কিন্তু সবসময় কারণ এটা করা সম্ভব হয়ে যায় না। কোনো কোনো অ্যাসপেক্ট ক্ষেত্রে ফার্স্ট ডেপ্রিসিয়েশন কাউন্ট করার দরকার হয় কোনো লেটে। সেই হিসাবে যাদের পসিবল হয় তারা অনেকে হচ্ছে ব্যাপার ট্যাক্সটা না আনার চেষ্টা করে, আবার অনেক ক্ষেত্রে আনারও চেষ্টা করে। এতে দেখা যায় এটা একটু বিস্তৃত আলোচনা, প্রফিটের একটু কিন্তু একটা ইফেক্ট পড়ে। একটু আলোচনা করে নিয়ে মানে কেউ বলতেছে যে আপনি ওভাবে করলে আর কোনো ঝামেলা থাকে না, তাহলে ডেফারেন্ট ট্যাক্স বা 56 না, এ আপনার তো শুধু এই ঝামেলা চিন্তা করলে হবে না, আপনার একটু ঝামেলা চাইলে আরো ব্যাপার থাকে। ব্যাপার ট্যাক্স দিয়ে তো ক্যালকুলেশন দিয়ে তো প্রফিট কমায় ফেলা যায়, কিন্তু সেগুলো তো একটা ইফেক্ট পড়ে। তো সেই হিসাবে হচ্ছে ম্যানেজমেন্ট বা কোন ধরনের ডিসিশন চাচ্ছে সেটা হচ্ছে আলাদা, মানে ডিফারেন্ট স্ট্র্যাটেজি, অবশ্যই এগুলো ফরমালি আলোচনা করা উচিত না, যেহেতু ভিডিওটা রেকর্ডিং হবে। কিছু জিনিস তো থাকে ঠিক। তো ভাই আমাদেরকে দেখাই দিই, আমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা যদি আপনাদের পার্সোনাল টেস্ট করেন সেটা আমাকে বললে অন্য কথা যাবে, কারণ অনেকগুলো জিনিস যেহেতু ভিডিওগুলো আমার চ্যানেলে যাবে সব জায়গায় করাবে, অনেকগুলো জিনিস মানে তাহলে বলা উচিত না পার্সোনালি public। পার্সোনালি নক দিলে দেখে বা যেভাবে সুবিধা হয়। হ্যাঁ, ওইটা পার্সোনালি ট্রিটমেন্ট সত্যি অন্যভাবে ঠিক থাকতে হবে, সেটা প্রবলেম ফেস করলে তখন বললে তখন বোঝা যাবে। আচ্ছা ভাইয়া ঠিক, আর সামনে তো সেকশন 55 নিয়ে আলোচনা করবি নি নাকি? 55টা রাখবো ইনশাল্লাহ ইয়াতে কর্পোরেট ট্যাক্সের আগে, অথবা আমি হোমওয়ার্ক হইলে দিব যতটুকু। ওটা খুব ইম্পর্টেন্ট। আজকে ক্লাস শেষে আমি কয়েকটা হোমওয়ার্ক দিব যেটা আপনাদের করতে বলা হবে, আমি লিখে দিব গ্রুপের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ এটা ভালো হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অব্যাহতি হ্রাস ও বাদ এই জিনিসটাতে আসি, এটা অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখবেন। অব্যাহতি কোথায় হয়, কোথাও কম হয়, কোথাও বাদ হয়, এটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো এখানে যদি আমরা আসি, প্রথমে যে হচ্ছে 67 এ যেটা আছে কর অব্যাহতি, এখানে কিন্তু বলা হয়েছে সরকার সরকারি গ্যাজেটের প্রজ্ঞাপন দ্বারা যে কোনো ব্যক্তিকে, যে কোনো কোম্পানিকে, যে কোনো সিচুয়েশন হচ্ছে কর অব্যাহতি দিতে পারে, অথবা এটাকে তুলেও নিতে পারে। ভ্যাটের ক্ষেত্রে এটা একটা ভালোই সেকশন আছে, যে ভ্যাট অব্যাহতি নিয়ে অনেকগুলো এসআরও প্রতি বছর রিনিউ হয়। তো এটা হচ্ছে সরকার বিভিন্ন সুযোগ সুবিধার কারণে এটা দিতে পারে, নির্দিষ্ট সময়ের জন্য দিতে পারে, আবার তুলে নিতে পারে, এরকম একটা ইস্যু সবসময় থাকে। যে ক্ষেত্রে এই আইন ব্যতীত অন্য কোনো আইন বা আইন হিসেবে পরিগণিত অন্য কোনো, যাই হোক আমরা ডিটেলস বলতেছি না, এখানে অব্যাহতির যে ব্যাপারটা আসতেছে, যখন হচ্ছে আমরা অব্যাহতিটা দেখব তখন হচ্ছে আমাদের ষষ্ঠ শিডিউলে আমাদের চলে যেতে হবে, অংশ 1। এইটা হচ্ছে একটা মানে ষষ্ঠটি 8টা শিডিউলের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে 6 শিডিউল, কারণ এখানে একটা অব্যাহতি দেওয়া আছে, ছাড় দেওয়া আছে, অনেকগুলো ব্যাপার এখানে চলে আসছে। যেমন আমরা এখানে মেজর কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলে, যেমন 35 আছে, অর্থাৎ ওইখানে যখন আপনি প্রথম অংশে যাবেন তখন হচ্ছে অনেকগুলা দফা আছে, 1 2 3 এরকম করে। তো 35 থেকে হ্যাঁ এখানে একটু হ্যাঁ একটু আমার সমস্যা হচ্ছে, মানে নতুন তো, মানে তফসিলটা আমি কোথায় পাবো এটা বুঝতেছি না। আপনার ইয়া নিচ্ছেন না, ওই আইকর ম্যানুয়াল নিচ্ছেন না, জি জি শেষে জি, দিয়ে তো এটা আছে, কোন অংশটা পাবো খুঁজে এটা পাচ্ছি না, বুঝতে পারছি না। মানে আইকর ম্যানুয়াল বইটা নিছেন। জি জি, আমার সামনেই আছে জি।
তো আপনার সামনে থাকলে তফসিল তো অবশ্যই পাবেন, কারণ আপনার প্রথমে হচ্ছে একটা চেঞ্জ মানে যে জায়গায় হচ্ছে আপনি 345 যেটা নাম্বার পড়াচ্ছেন এটা দেওয়া আমি শেষ হয়ে ওইখানে পাই গেছে। এই আপনি যদি পেজ নাম্বার 231 যান, সেখানে পাওয়া যাবেন প্রথম শিডিউল। আচ্ছা বুঝতে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ওখানে আমরা যে শিডিউলে গুরুত্বপূর্ণ যে কয়েকটা জিনিস নিয়ে হচ্ছে আমরা কথা বলবো, যেটা একটা লিস্ট দেওয়া আছে যে কোন কোন জায়গা হচ্ছে আমাদের কর অব্যাহতি হবে, কত হবে। কারণ আমাকে যদি বলা হয় যে আমরা যে স্যালারি থেকে বাদ দিচ্ছি একটা 1/3 অথবা 5 লাখ, যেটা 4.5 লাখ 5 লাখ যাই হোক, সেটা আসলে কিসের ভিত্তিতে বাদ দিচ্ছি, তখন কিন্তু আমাদের এই শিডিউলে যেতে হচ্ছে। আর শিডিউলটা কিন্তু আলাদা করে এই কারণে রাখছে কারণ শিডিউলটা সবসময় পরিবর্তন হয়। তো বর্তমানে একটা এসআরও দিছে, সেটা বলছে এনবিআর কে শিডিউলের ক্ষমতা থেকে অব্যাহতি দিছে, মানে তারা এখন শিডিউল চেঞ্জ করতে পারবে না। শিডিউল যেহেতু আপনি প্রতিটা আইনের ক্ষেত্রে যদি আপনার কাস্টম অ্যাক্ট বলি, সেখানে কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ শিডিউল, ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল। ফার্স্ট শিডিউলে দেখা যায় সবগুলা পণ্যের এসআরও, এইচএস কোড সব রেট ডিটেলস থাকে। তেমন হচ্ছে ব্যাটের ক্ষেত্রে যদি আমরা যাই, ওখানে হচ্ছে 3টা শিডিউল আছে, সেক্ষেত্রে এক একটা শিডিউল মানে রেটের জন্য গুরুত্বপূর্ণ। আর তেমন হচ্ছে 8টা শিডিউল আছে হচ্ছে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টে, এগুলো হচ্ছে এক একটা এক এক রকম, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়, মানে কোনো রেটের পরিবর্তন হইলো সেটা, এটা ডিটেলসটা হচ্ছে আমরা এখানে দেখাইতে পারি। কর মুক্ত বা কর অব্যাহতি প্রাপ্ত আয়, যেমন যদি আমাদের এখানে প্রথমে যদি বলি, সরকারি পেনশন তহবিল হইতে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন, কেউ পেনশন পাইলো, এটা আমাদের কি করতে হবে, আমাদের দেখাইতে হবে, কিন্তু এটা হচ্ছে এক্সেমটেড ইনকাম, এটার উপর কোনো ট্যাক্স আসবে না, কিন্তু ইনকামটা দেখাইতে হবে। যদি ইনকামটা না দেখাই, তাহলে সোর্স অফ ফান্ড আমরা ক্রিয়েট করতে পারবো না, তাই আমাদের অবশ্যই ইনকামটা দেখাইতে হবে। তারপর হচ্ছে সরকারি আনুতোষিক তহবিল হতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অনধিক 2,50,00,000 টাকা যদি সরকারি কোনো আনুতোষিক তহবিল থাকে, সেটা থেকে যদি কেউ কোনো সুবিধা পায়, সেটা হচ্ছে 2,50,000 টাকা, 2,50,00,000 টাকা হচ্ছে সে এক্সামটেড পাবে, মানে এটা অব্যাহতি মানে মুক্ত, কর দিতে হচ্ছে না তাকে। তেমন হচ্ছে কোন স্বীকৃত তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল, এমন অনুমোদিত আন্তর্জাতিক তহবিল কর্তৃক কর্মচারী বা নিয়োগকর্তা হতে গৃহীত চাঁদা এবং উক্ত তহবিল সমূহ হতে তাদের সুবিধাভোগী, অর্থাৎ কিছু কিছু প্রতিষ্ঠানে এরকম তহবিল থাকে, এটাতে যখন আমরা হচ্ছে ইনভেস্ট করে তখন দেখা যায় যেমন ইনভেস্ট করে রিবেট পাই, সেটা থেকে হচ্ছে যদি কোনো চাঁদা পাই, সেটা হচ্ছে তাদের আর কর দিতে হচ্ছে না। তেমনই আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে, অনেকগুলোই আছে আপনারা দেখে নিবেন, আমি কয়েকটা শুধু আলোচনা করতেছি। যেমন আমাদের আরেকটা কয়েকটা গুরুত্বপূর্ণ এখানে আছে, 10 নাম্বারটা যদি দেখি, বাংলাদেশে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করেন। এটার মানে হচ্ছে কি, প্রবাসী যারা বাংলাদেশ থেকে বিদেশে থাকে, তারা যদি বাংলাদেশে কোনো টাকা পাঠায়, সেটা অবশ্যই ব্যাংকিং চ্যানেলে পাঠাইতে হবে, তাহলে সেটা হচ্ছে ট্যাক্স থেকে অব্যাহতি। এটার সাথে কিন্তু আপনারা আবার যেটা ফ্রিল্যান্সিং অথবা ইউটিউবিং অথবা বাইরে কাজ করা, এই দুটাকে মিলাই ফেললে হবে না। সরাসরি হচ্ছে যারা বাংলাদেশে প্রবাসী আছে, তারা যে রেমিটেন্সটা পাঠায় বিদ্যমান রেমিটেন্সের আইন অনুসারে, সেটা হচ্ছে এক্সাম। আপনি যদি কোনোভাবে অনলাইন সোর্স থেকে আর্নিং করেন, সেটা হচ্ছে ডিফারেন্ট ব্যাপার। তারপর যদি আমরা কৃষি হতে আয়টা নিয়ে বলি, কৃষি হতে আয়ের যেটা হচ্ছে আগে হচ্ছে মানে বর্তমানে হচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত এক্সামটেড। যদি একজন ব্যক্তি পেশায় যদি সে যদি কৃষক হয়, সেই ক্ষেত্রে দেখা যায় তার হচ্ছে 5 লক্ষ টাকা হচ্ছে কৃষি আয় থেকে অব্যাহতি, কোনো ট্যাক্স দিতে হবে না। তারপর 14 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেমন 1 জুলাই 2024 হইতে তারিখ হইতে 2027 পর্যন্ত এখানে উক্ত ব্যবসা সমূহ করতে উদ্বুদ্ধ কোনো নিবাসী ব্যক্তি অথবা নিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি আয়, মানে এখানে কেউ যদি এআই বেস সলিউশন ডেভেলপ করে এবং সেটা বাইরে ডেভেলপ মানে সার্ভিসটা দেয়, তখন হচ্ছে এটা মানে আয় যেটা হবে সেটা হচ্ছে কর অব্যাহতি। তেমনি যদি ব্লক চেইন বেস সলিউশন করে, সেটা রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং, কেউ সফটওয়্যার দিল, এখানে এখানে কয়েকটা জিনিস আছে।
ডিজিটাল ডেটা অ্যানালাইসিস, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার। আমরা যেটা সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হই, যেটা যে ফ্রিল্যান্সিং যখন আমরা করি আসলে কোন সোর্সে করি, সেটা যদি আমি কোনো সার্ভিস দিই, ওয়েব হোস্টিং, লিস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা সার্ভিস, তাহলে সেটা হচ্ছে এখানে পড়ে যাচ্ছে। তো এখানে পড়ে গেলে সেটা হচ্ছে করমুক্ত। আবার যদি আইটি সহায়ক অথবা সফটওয়্যার মেইনটেন্যান্স সার্ভিস দেওয়া হয়, সেটাও কিন্তু করমুক্ত। তার মানে আপনার অনেকগুলো ডিজিটাল প্রোডাক্ট আছে অথবা ডিজিটাল সার্ভিস আছে যাদেরকে হচ্ছে ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটা কিন্তু লিমিটেড সময়ের জন্য, 2027 সালের জুন পর্যন্ত। তারপর যদি সরকার মনে করে এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য আরো কর ছাড় দেওয়ার দরকার, তখন হচ্ছে ছাড় দিতে হবে। হ্যাঁ বলেন। স্যার, এই যে যে সার্ভিসটার কথা বললেন স্যার, এইটা কি ওই যে আইটিএস সার্ভিস যেটা সেটার কথা বলতেছেন স্যার? মানে অনেক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায় যে অনেক প্রতিষ্ঠান মানে আইটিএস সার্ভিস, সফটওয়্যার, মানে সফটওয়্যার মেইনটেনেন্স, এগুলি নানাবিধ মানে সার্ভিস দেয়। তো তাদের বিল থেকে উৎসমূলক কর্তন সাধারণত মানে অ্যাজ ইউজুয়াল আমরা টিডিএস কাটি, কিন্তু বাট তারা একটা এসআরও দেয় যে তাদের বিলতে যেন মানে উৎসে মানে আয়কর কর্তন না করা হয়। স্যার এটা কি মানে সেই সম্পর্কিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা এটা যেটা আলাদা করে, শুধু এটা না, আলাদা করে এসআরও আছে যে আইটি বেস কিছু সার্ভিস আছে যেমন ওয়েব হোস্টিং, এদের হচ্ছে কর থেকে অব্যাহতি। তবে এরকম যদি আসে, আপনারা অবশ্যই হচ্ছে তারা হচ্ছে আহ, মানে যে যে তথ্যগুলো দরকার, যেমন যদি সে যদি অনলি ওইটা থেকে ইনকাম থাকে, তাহলে হচ্ছে সে এসআরওটা দিল, আপনি মেনে নিলেন যে এটা এর সাথে পড়তেছে। আর যদি ধরেন অন্যান্য ইনকামও থাকে, তখন হচ্ছে আপনার রিটার্ন সাবমিশনের প্রমাণটা নিবেন, অথবা এনবিআর থেকে তাকে সবগুলো ক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সেটাও জিজ্ঞেস করে নিবেন। কিন্তু এটা না কাটলেও হবে, কারণ রেফারেন্স হচ্ছে এটা দিলে হয়ে যাবে 2027 সাল পর্যন্ত। হ্যাঁ, আরেকজনের প্রশ্ন উঠলেন, বলেন। ভাইয়া, ওই যারা কন্টেন্ট ক্রিয়েটর আর কি, ইউটিউব ফেসবুক থেকে যারা আর্নিং করে, ওনাদের এই আর্নিংটা কি তাহলে মানে এই স্ল্যাব ওয়াইজ ট্যাক্সেবল? এটা হচ্ছে কোন জায়গা থেকে আর্নিং হয়েছে এটা ডিটেলস দেখতে হবে। কারণ ও যদি ইউএসএ মার্কেট থেকে আর্নিং করে তাহলে 30% সোর্স ট্যাক্স কেটে ফেলছে। আর যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এই ধরনের দেশে হয়, যাতে সোর্স ট্যাক্স কাটে না। তো সোর্স ট্যাক্স যদি না কাটে, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল ট্যাক্স ক্যালকুলেশন করতে হবে। আর যদি ভাই সোর্স ওদের ট্যাক্স সাথে কাটে, কি যে কোনো ডিটিএ আছে আমাদের, ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্স? ডাবল ট্যাক্সেশনের টিটিএ থাকুক বা না থাকুক, আপনার শুরুতে হচ্ছে দেখতে হবে ট্যাক্সটা কাটছে কি কাটছে না। কারণ আপনি ইউএস মার্কেট থেকে ট্যাক্স কাটলে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে হচ্ছে 30% কাটবে, সেই হিসেবে আপনি এটা পুরোটা হচ্ছে ছাড় নিতে পারবেন। তবে এই কোম্পানিগুলো তো ইউএস বেস, তাইলে তো কি ওইখান থেকে কেটে তারপরে আসে? তো মানে না না, অ্যাকচুয়ালি ইন রিয়েলিটিতে কি হচ্ছে? কোম্পানি ইউএস বেসিস এই কারণে কাটে না, অডিয়েন্স কোন জায়গায় এই অনুসারে কাটে। আপনি যদি ইউএস আচ্ছা। মার্কেট থেকে ভিডিও দেখায় ইনকাম করেন, জি। তাহলে ওরা অবশ্যই ওই সোর্সেই টাকাটা কাটবে, মানে ওখানের জন্য। কিন্তু আপনি আচ্ছা অন্যান্য ভাই, দেশে গেলে কাটবে না। আচ্ছা তাইলে আহ এইটা সেম গোস ফর যারা ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রেও, যেমন এই যে আপওয়ার্ক বা ওই যে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনিং এ যারা কাজ করে তাদের ক্ষেত্রেও কি একই নিয়ম নাকি হ্যাঁ আলাদা সেম, ট্যাক্সেবল? অনেকটাই। এই কারণে আপনি হচ্ছে এখানে ইনভয়েস না নিলে বুঝবেন না। কারণ আপওয়ার্কে যেটা একটা ইন্ডিভিজুয়াল ট্যাক্স কেটে তাদের একটা ইনভয়েস থাকে, ওইটা অনুসারে আসলে বুঝতে পারবেন ট্যাক্স ফ্রিল্যান্সিং তো এই এক্সামটেড না ফুললি? ফ্রিল্যান্সিং ফুললি এক্সামটেড না 6 শিডিউলে ভাইয়া? আপনাকে তো আমি এই জিনিসটাই কথাটা বলতেছি, এক্সামটেড তো আপনি বলতেছেন, কিন্তু আপনি তো অলরেডি ট্যাক্স দিয়ে জি আসতেছেন। জি। ওই ট্যাক্সের কি করবেন? আচ্ছা আচ্ছা। আপনি যদি 100 টাকা ইনকাম করছেন ইউএস মার্কেট থেকে, 70 টাকা আপনারা দিছে, হুম। তাহলে ওইটার আপনি হ্যাঁ অ্যাডভান্টেজ হ্যাঁ। নেবেন না? আপনি কি দুইবার ট্যাক্স দিবেন? ও তাইলে যদি এটা ট্যাক্সেবল না হয়ে থাকে তাহলে এটাই রেফারেন্স 6 শিডিউল। হ্যাঁ, এটাতে মানে আপনার হচ্ছে আগে টিডি থাকুক বা না থাকুক দেখতে হবে ট্যাক্স কাটছে কিনা। ট্যাক্স কাটলে আপনার অবশ্যই ডাবল বুঝতে করে পারছি, আপনি ট্যাক্স দিবেন না। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। ভাইয়া, আর উপরে এই জি বলেন। আচ্ছা, এটা আসলে আহ, যারা এখানে কাজ করেন এই সেক্টরে হয়তো বা তারা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারতেছেন। বাট যেহেতু আমি আর কি কাজ করি না, তো আমি বিষয়টা একটু হচ্ছে একটু আনসার আমি জানতে চাচ্ছি যে আমি আমেরিকাতে আমার ওরা আমাকে 100 টাকার, সেখান থেকে আমাকে 70 টাকা আমাকে দিল, 30 টাকা তার ট্যাক্সটা কেটে নিটটা আমাকে দিল।
30 টাকা তো 30 টাকা, তাহলে এই 30 যে 30 টাকা কাটলো, এটা মূলত কোন আইন অনুসারে হবে? মানে এটা কি ওনাদের আইন অনুসারে হবে নাকি আমাদের বাংলাদেশের আইন অনুসারে হবে? এটা একটা। অবশ্যই আর ওনাদের আইন, আপনাদের বাংলাদেশের আইন জীবন ওইটা ওই দেশের জন্য ওই দেশের আইন ওকে, অনুসারে কাজ করে। ওই দেশের আইন অনুযায়ী যদি কাটে, তাহলে আমি এজ এ বাংলাদেশ হিসেবে তাহলে আমার এখানে ইটা কি, প্রমাণপত্রটা কি থাকবে? যে ও যে আমার কাটলো, ওই ক্ষেত্রে যে প্রমাণপত্রটা, মানে আমি আমার রিটার্নে কি শো করবো কিভাবে এটা? ওটা তো ভাইয়া বললো যে ইনভয়েসে মেনশন থাকবে। আপনার যখন আপনি প্র্যাকটিক্যালি ইনকাম করতে যাবেন তখন হচ্ছে আপনি জিনিসটা বুঝবেন যে আপনার ওখানে যখন টাকাটা কাটছে ইনভয়েসের মধ্যে অবশ্যই আছে যে ট্যাক্স কেটে হচ্ছে তারা টাকাটা দিবে আপনাকে, ট্যাক্স না কেটে একটা টাকাও আপনাদেরকে দিবে না। আচ্ছা, কোশ্চেন ছিল আপনার জি লাস্ট বলেন। ইয়েটা নিয়ে। এটা হলো যে আপনি একটু আগে যে আইটি বিজনেসটা যেটা এক্সেম্পটেড বললেন, হ্যাঁ, তো এইটা নিয়ে আমাদের বিভিন্ন সময় ব্যাংকে টিডিএস কাটা নিয়ে অনেক সময় প্রবলেম হয়। হ্যাঁ, দেখা গেছে যে কোনো ব্যাংক কাটতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আবার কেউ এটা মানে যাদের টাকা আসতেছে তারা এগ্রি করতেছে না, এরকম কিছু থাকে। আবার কোনো কোনো ব্যাংক সেই ক্ষেত্রে আহ টিন কিংবা রিটার্নের চাচ্ছে, কপি চাচ্ছে। এই ক্ষেত্রে আমার একটু কোশ্চেন ছিল যে আপনার এটা যে এক্সেমশন বলা হয়েছে, তো আবার ওইদিকে রিটার্ন কাজের জন্য বাধ্যতামূলক, সেই ক্ষেত্রে আবার বলা আছে না যে যারা মানে এরকম এক্সেমটেড যারা বা কোনো কন্ডিশনে পাচ্ছে তাদের জন্য রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক, এরকম একটা কন্ডিশন আছে না? হ্যাঁ, এই কারণে তো আপনাকে আমি বললাম যে এদের হচ্ছে পিএসআর টা আপনি নিয়ে নেবেন, যে রিটার্ন এক্সামটেড যদি ইনকাম থাকে তাও যে আপনাকে ট্যাক্স রিটার্ন দিতে হবে না এরকম তো না। তার মানে হচ্ছে আপনার প্রুফ অফ সাবমিশন রিটার্নটা আপনার নিতে হবে। এক্স্যাক্টলি, দ্যাট মিনস মানে এই প্রুফ অফ সাবমিশন ছাড়া এটা করা যাবে না, এক্সেমশনটা নেওয়া যাবে না। না, এটা তো ওই তো দুইটা উপায় আছে। এক হচ্ছে এনবিআর থেকে তাকে লিখিত একটা সার্টিফিকেট দেওয়া যায়, সেটা দিবে। যদি ওরকম লিখিত সার্টিফিকেট দেয় তাহলে তো হইলো, না, অথবা সে রিটার্ন লিখিত সাবমিশন করবে। লিখিত সার্টিফিকেটটা যে আইনে বলা আছে যে ওই এক্সেমশন নিতে গেলে আপনার তার যে 2-3টা কন্ডিশন বলা আছে, এর মধ্যে একটা মেজর কন্ডিশনে আছে যে রিটার্ন জমা দিতে হবে, তখন কি সেই সুযোগ থাকে অ্যাপ্লাই করার? থাকে না, কিন্তু আসলে রিটার্ন তো সাবমিট করে। পার্সোনালি আমি দেখি রিটার্ন সাবমিশন করে। আর এরপর না আরেকটা জিনিস প্রবলেম হয় যেটা, সেটা হলো ধরেন দেখা গেছে যে আপনার এই আইটি রিলেটেড বিজনেস ইনকামও আছে এবং আপনি একটা চাকরিও করেন বা অন্য ব্যবসা করেন। এখন আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, সেটার জন্য একটা রিটার্ন জমা দিলেন। এখানে আপনার, আমি যেটা বুঝি আর কি, যে এখানে যে রিটার্ন জমা দেওয়ার কথা বলতেছে মূলত এই কারণে যে তার মানে সোর্স অফ ইনকামটা শো করা এবং তার অ্যাসেট বা লায়াবিলিটি যাই আছে শো করা। তো এখন কেউ যদি তার চাকরির ইনকামটাই শুধু শো করতেছে, অথচ তার যে এই যে আইটি রিলেটেড ইনকাম সেটা শো না করে শুধুমাত্র জাস্ট পিএস এর একটা নিয়ে আসতেছে, তাইলে কি সেটা অ্যাকসেপ্টেবল হচ্ছে? না না, এটা তো উচিত হবে না, কারণ তার জন্য সেও বিপদে পড়বে। এক জায়গায় তাই হচ্ছে না? তার হচ্ছে সে যখন এক্সামটেড ইনকামটা মানে দেখাবে তখন তো তার সোর্স অফ ফান্ড ক্রিয়েট হবে। এখন পরবর্তীতে সে যদি বিজনেস এক্সপান্ড করে, টাকার দরকার, ইনভেস্টমেন্ট দরকার, তখন সে কি করবে? তখন তো বিপদে পড়বে। তো সেক্ষেত্রে এটা যদি না দেখায়। দেখানো উচিত। আপনি প্রফেশনাল হিসেবে কখনোই, তার তো রিটার্নটা সাবমিশন এই কারণে করতে বলছে, তার বিভিন্ন হেডে ইনকাম থাকতেই পারে। তাই না, আপনাকে এটা দেখা যায় কি, যখন আপনার ওই ব্যাংকগুলাতে টিডিএস কাটা নিয়ে প্রশ্ন আসে, তখনই বলে যে এক প্রতিষ্ঠান এই ব্যাংক কাটতেছে না, ওদের তো আমার কোনো টিন লাগতেছে না, আপনার এখানে কেন টিন লাগতেছে না, এই ধরনের বিভিন্ন রকমের মানে শোনা যায় আর কি প্রবলেম। এটা আমি নিজেও ফেস করছি। আমার কোম্পানি যখন ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট নতুন করে বানাতে গেছে, সেম ইস্যু আমার কাছে এসআরও আসছে। সবকিছু নিয়ে আমার অনেক বার্গেনিং করতে হয়েছে, কারণ এই জিনিসটা এতটা পরিচিত লাভ করে নাই। তার জন্য সবাই তার কমপ্লায়েন্স ইস্যুতে প্রবলেম ফেস করে। তো না, ওরাও সেই এটা ক্ষেত্রে আপনার কিছু সাজেশন চাই। ধরেন আপনার এই ধরনের এই আইটি রিলেটেড ইনকাম আছে, আপনি যেটা বললেন, এখন সেই ক্ষেত্রে কোনো ব্যাংকের মাধ্যমে আপনার টাকা আসছে, এখন স্বাভাবিকভাবে ব্যাংক তো তার দিক থেকে, তার সেফটির দিক থেকে হয়তো সে বিভিন্ন রকমের টার্মস কন্ডিশন করবে যে আমাকে এই কাগজ দেন কাটবো না, আদারওয়াইজ কাটবো। তো সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন আছে? অ্যাটলিস্ট এই ডকুমেন্ট গুলা দিলে তখন ব্যাংক আপনাকে না কেটে দিতে বাধ্য, যে ট্যাক্স এবং ব্যাট। সেক্ষেত্রে ব্যাংক আপনাকে কাটবে না, আপনার তো এসআরও আছে, আপনার রিটার্ন সাবমিশনের প্রমাণ আছে।
এই দুইটা দিলে তো ব্যাংক কাটার কোনো প্রশ্নই আসে না। রিটার্ন সাবমিশনের কপি যদি না দেন, না দিবেন কেন? আপনার ইনকাম আসতেছে না এটা, তাহলে আপনি কিন্তু সকল অনেক মানে না, অনেকেই তো আছে যাদের ধরেন আপনার টিনই নেয় নাই, সে ফ্রিল্যান্সিং করতেছে। এটার আপনার আমার কাছে মনে হয় ট্যাক্সের আইন থেকে ব্যাটের আইন দিয়ে ব্যাখ্যাটা দেওয়া সহজ। ব্যাটে কিন্তু এরকম হিসেবে বলছে, যদি ব্যক্তি যদি কোনোভাবে টাকাটা ক্যাপেবল না, মানে তার কাছ থেকে সরকার পাবে কি পাবে না, তখন কিন্তু ব্যাংক তার পক্ষ হয়ে কেটে ফেলতে পারে। ব্যাংকে তার পক্ষে রিস্ক হলে কাটে। তো সেক্ষেত্রে আপনার যখন এরকম প্রবলেম দেখতেছে, আপনি কোনো রিটার্ন সাবমিশন করেন না, টিনও নাই বলতেছেন, তো আপনারটা তো অবশ্যই কাটা উচিত। তাহলে তো আপনি এটা ফাঁকি দিবেন ডেফিনেটলি। এটা আপনি প্রথমে আপনার কাজগুলো এনশিওর করতে হবে। আপনি কেন ইনকাম আছে আপনি টিন কেন নিবেন না? তারপর টিন নিচ্ছেন আপনি কেন রিটার্ন সাবমিট করবেন না? না, টিনই তো নিচ্ছে না, সেটাই দেখা যায় বেশি। আবার দেখা যায় যে ওইটাই মানে তার মানে টিন টিন না না নিলে নিলে তো, বা টিন না নিলে অবশ্যই তার টাকাটা উচিত, ব্যাংকে অবশ্যই কাটবে, ব্যাটও কাটবে। তাহলে তো ওর কাছ থেকে সরকার ব্যাট পাবে, ট্যাক্স পাবেই না, তোর তো আগে কাটবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া টিন যদি না থাকে, যেটা বললেন ইনকাম আছে কিন্তু অনেকে কি ইনকাম আছে কিন্তু টিন নাই, অনেকে কি করেন না, সেক্ষেত্রে হচ্ছে ব্যাংকে যদি তাদের লেনদেন হয় করবে, ওই ক্ষেত্রে তো তাদের টিডিএসটা কেটে রাখবে ব্যাংক। হুম। তো সরকার তো এখান থেকেই তো একটা ইনকাম করতে পারছে, কিন্তু যার কাছ থেকে কাটা হচ্ছে মানে ব্যাংক হোল্ডার যে অ্যাকাউন্ট থেকে, ওর যে টিন নেই, এটা তো গভর্নমেন্টের কাছে কি এটা কোনো ইনফরমেশন থাকে নাকি যে ওর টিনটা নাই বাট ইনকাম আছে? সরকার তো এতটা হার্ড এখনো যায় না, এই কারণে এনবিআর চাচ্ছে যে এনআইডি দিয়ে সবার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যেতে, তখন আচ্ছা, না বুঝতে বুঝবে। পারলাম। মানে সরকার আচ্ছা, কিন্তু চাইলে যদি আপনার সার্ভারের সাথে অলরেডি এফডিআর গুলো বা সঞ্চয়পত্র গুলো অ্যাটাচ আছে, যদি মূল অ্যাকাউন্ট গুলো অ্যাটাচ অলরেডি চাচ্ছে, তাহলে তার ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, আপনার দেওয়ার দরকার নাই। আপনার অ্যাকাউন্টস এর টাকা তো ওরাই গণে ফেলতে পারবে ওখানে বসে। তারপরে আপনি তাহলে সিটির জন্য অপেক্ষা করবেন, কখন কোন চিঠি আসতেছে, অ্যাড্রেস ঠিক থাকলে হইলো। অথবা ইমেলও আসতে পারে সামনে, যেভাবে টেকনোলজি আগাচ্ছে, ফাঁকি দেওয়ার উপায় নেই। ভাই একটা কোশ্চেন ছিল, ওই যে আইটি বিজনেস এর ইনকাম যেটা আছে এখানে তো বলা আছে নিবাসী ব্যক্তি অথবা অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক ব্যক্তি, এক্ষেত্রে যদি কোনো কোম্পানি আইটি রিলেটেড বিজনেস করে তাহলে তাদেরটা কি এক্সেম্পটেড হবে? স্পেসিফিক যেগুলো এখানে লিস্টে আছে ওইগুলো অবশ্যই এক্সাম্পল হবে। না, এটা ওই স্বাভাবিক ব্যক্তি যে বোঝাচ্ছে ওরা, ওটা কি স্বাভাবিক ব্যক্তির ভিতরে কোম্পানির উপর পড়ে যাচ্ছে? হ্যাঁ, সব কোম্পানি করবে, কারণ এগুলো ছোট ছোট ট্যাগ বেস কোম্পানি হয়তো। এই আচ্ছা, কোম্পানির ক্ষেত্রে আরো কিছু জিনিস লাগবে, তোদের আদার্স ইনকাম টিনকামও থাকে, তাই একটু ইয়ে থাকে। আর স্বাভাবিকভাবে হচ্ছে ছোট ছোট কোম্পানির নামেই তো ওরা সার্ভিস গুলো প্রোভাইড করে। হুম 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 হুম, সেটাই। আচ্ছা, এই সেকশনের আর কোন প্রশ্ন থাকার কথা না। আমরা হচ্ছে এর সাথে হচ্ছে ৭৭ নাম্বার যে সেকশনটা আছে, ৭৭ নাম্বার যে এইটাও একটু ভালোভাবে দেখে নিতে হবে। সেটাও সেম ষষ্ঠ টেবিলের সাথে, মানে এইটা হচ্ছে আপনার যেটা ব্যবহার করতে হবে এই কারণে, আপনার রেটটা কোথায় পাবেন। আপনি যখন কোনো রেট কোনো কিছু আইনের মধ্যে পাচ্ছেন না, তখন হচ্ছে আপনি শিডিউলটা করবেন, নাম্বার 1 হচ্ছে ষষ্ঠ শিডিউলটা পড়ে আসবেন, সেখানে অব্যাহতি, কর মুক্তি অথবা ছাড়ের ব্যাপারটা আছে। এখানে আরেকটা ইস্যু আছে, গড়করণ। এই গড়করণ নিয়ে কার কোনো আইডিয়া আছে? কেউ একটু বলতে পারবে? মানে যদি কোনো ব্যক্তির নিজস্ব ইনকাম থাকে, সেই সাথে যদি ফার্ম থেকে ইনকাম থাকে, তাহলে এইটার ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে হবে? এইটাই কিন্তু এখানে বলে দিছে। এখানে যেটা হয়, ফার্মের থেকে বা কোনো পার্টনারশিপ যে অন্য একটা জায়গায় বিজনেস থেকে যদি তার কোনো ইয়ে থাকে, ইনকাম থাকে, তো সেই ক্ষেত্রে আহ, ওই ইনকামটা তার নর্মাল ইনকামের সাথে দিয়ে যেই ট্যাক্সটা আসে, আর তখন আর তার টোটাল ইনকামের যে পার্সেন্টেজটা, তার টোটাল মানে ওই ফার্মের বিজনেসের যে পার্ট, এটা দিয়ে যে পার্সেন্টেজ, ওই প্রপোর্শনেটটা টোটাল ইনকামের থেকে আপনার প্রপোর্শন করে নেওয়াটাকে গড়করণ বলে আর কি। ইয়েস, রাইট। মূলত এইটাই কারণ, যেহেতু আপনার ডাবল ট্যাক্স যাতে না আসে, সেক্ষেত্রে সহজভাবে কি করা হচ্ছে, দুইটা ইনকামকে অ্যাটাচ করা হচ্ছে, অ্যাটাচ করে হচ্ছে ওই পোর্শনে যতটুকু আমরা আগে ট্যাক্স অলরেডি, যেহেতু পার্টনারশিপকে সেপারেট করে ট্যাক্স দিতে হয়, তো সেটা যখন আমরা আলাদা করে প্রপোর্শন করে নিব, তারপর হচ্ছে
ওই যে ওখান থেকে গড় হারটা অনুসারে হচ্ছে বাদ দিলে তখন হচ্ছে আমরা পেয়ে যাব গড় করা। সেখানে আমরা একটু বলি, যেহেতু এটা রাখছি। এখানে বলছে শেয়ার আয়ের উপর গড় হারে হিসাবকৃত বা পরিশোধযোগ্য হইবে। এমনিও আমরা যদি বের করি, যেমন ট সমান হচ্ছে ক গুণ খ ভাগ হচ্ছে গ। এখানে ট হচ্ছে গড় হারে, মানে গড় হারটা কত হচ্ছে। ক নাম্বার হচ্ছে ফার্ম বা ব্যক্তির সঙ্গে শেয়ার আয় সহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত গড়। তার মানে হচ্ছে এখানে যেটা আমরা প্রথম হচ্ছে সবগুলো আয় একসাথে অ্যাটাচ করে তারপর হচ্ছে ফার্ম বা ব্যক্তি সঙ্গ হইতে প্রাপ্ত শেয়ার আয়, ওইটা থেকে কতটুকু আয় পাইছে। প্রথমে আয় টোটাল আয়ের পার্টনারশিপের কত পার্সেন্ট আয়, যেটা রেশিও অনুসারে বের করে নিতে হবে। ফার্ম বা ব্যক্তি হইতে প্রাপ্ত শেয়ার আয় সহ মোট আয় গদে বলছে। তো আমরা যখন গড়করণ করে নিব, যেহেতু দুইটাই একসাথে অ্যাটাচ করে তারপর হচ্ছে ফার্মেরটা দিয়ে রেশিও অনুসারে করে, তখন হচ্ছে আমরা একটা গড় একটা হার পাবো। সেটা হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে। আর এটা ডিটেলস হচ্ছে আপনি সেকশন 80-তে পাবেন, যদিও এটার ব্যবহার অনেক বেশি। রিবেট নিয়ে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা ইনভেস্ট করলে ছাড় পাবো, এটা নিয়ে হচ্ছে মূলত আলোচনা। তো এটা আমরা স্পেশালি সেকশন হচ্ছে 78-এ পুরোপুরি ডিটেলস দেওয়া আছে। তো এটার শুরুতে যে জিনিসটা আমরা দেখবো, ইনভেস্টমেন্ট রিবেটের ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। সেটা আমরা সবাই জানি, নেট ট্যাক্সেবল ইনকাম যেটা হবে সেটার হচ্ছে 3%, অথবা ইনভেস্টমেন্ট যতটুকু করা হয়েছে সেটার 15%, অথবা 10 লক্ষ টাকা। এই তিনটার থেকে যেটা কম সেটাই হবে ট্যাক্স রিবেটের জন্য। তো সেক্ষেত্রে এখানে ক, খ, গ এই ক্যালকুলেশনটা দেখতে হবে। কতে বলা হয়েছে কম অব্যাহতিপ্রাপ্ত আয় অথবা হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয় অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংঘ হইতে প্রাপ্ত শেয়ার আয় বা চূড়ান্ত কর দায় প্রযোজ্য। তো এখানে যখন আমাদের 3% যে ক্যালকুলেশনটা করব, সেক্ষেত্রে যখন আমরা নেট ট্যাক্স ক্যালকুলেশন মানে ইনকামটা বের করব, তার হচ্ছে ওখানে আমাদের কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আয় অন্তর্ভুক্ত হতে পারবে না। সেই সাথে হচ্ছে হ্রাসকৃত কর হার প্রযোজ্য এটাও হবে না। অংশীদারি ফার্ম বা ব্যক্তি সংগ্রহ হইতে প্রাপ্ত শেয়ার আয় এটাও হবে না, অথবা চূড়ান্ত কর দায় প্রযোজ্য এটাও অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ মোট আয় থেকে কতে যে কয়েকটা আয়ের নাম বলা হয়েছে, অব্যাহতিপ্রাপ্ত, হ্রাসকৃত, অথবা ফার্মের আয়, অথবা চূড়ান্ত কর দায় প্রযোজ্য, এই আয়গুলো হচ্ছে বাদ যাবে। তারপর হচ্ছে বাদ দেওয়ার পর বাকিটা যা থাকবে সেইটার হচ্ছে গিয়ে 3% হবে একটা ক নাম্বার। তারপর হচ্ছে খতে হবে মোট যত টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট করছে তার হচ্ছে 15% অথবা 10 লাখ টাকা। তো এখানে যদি আমরা আসি, পরিপত্রে দেখা যায় নির্দেশিকাতে এটা আছে 53 পেজে গেলে, এখানে আবার কিন্তু সেম জিনিসটা উল্লেখ করছে, সরাসরি আয়কর 1 থেকে 78 নাম্বার সেকশন থেকে নিয়ে এখানে আবার দেখাইছে। তো এখন আমরা দেখবো যে কোন কোন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারবো যাতে হচ্ছে রিবেট পাওয়া যায়। এর মধ্যে প্রথমে দেখাচ্ছে জীবন বীমা প্রিমিয়াম, সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ডে চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল নিয়োগকর্তা ও কর্মকর্তা চাঁদা। এটাতে মনে রাখতে হয় যে যখন কোন রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকবে তখন হচ্ছে নিয়োগকর্তা যে পরিমাণ টাকা দিবে সেই পরিমাণ টাকা যে চাকরি করে তার থেকেও কেটে রাখা হয়। তো সেক্ষেত্রে নিয়োগকর্তার পরিমাণের টাকাটা তার স্যালারির সাথে যোগ হবে আলাদা হিসাবে। আবার যখন একটা রিবেট ক্যালকুলেশন হবে তখন হচ্ছে সে যেটা জমা দিছে এবং নিয়োগকর্তা যেটা দিছে এই দুইটা একসাথে হয়ে তখন হচ্ছে রিবেট ক্যালকুলেশনের জন্য ব্যবহার হবে। এটা একটু খেয়াল রাখতে হয়। তারপর কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিল, তারপর হচ্ছে বিভিন্ন সরকারি ব্যাংকে। এখানে একটা প্রশ্ন থাকে যে আমাকে এরকম একটা প্রশ্ন করছিল যে 1,20,000 টাকা যে ডিপোজিট পেনশন স্কিম হবে, এটা আসলে কি সরকারি ব্যাংকে রাখতে হবে নাকি বেসরকারি ব্যাংকে রাখলে হবে। এটা এখানে বলে দিছে যে কোনো তফসিলি ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিমে রাখলেই হবে। অর্থাৎ প্রাইভেট ব্যাংক যেহেতু সবগুলো সরকারের অনুমোদিত এবং ফিনান্সিয়াল কর্পোরেশন সেম, তার মানে যে কোনো ব্যাংকে রাখলেই ডিপোজিট 1,20,000 টাকা পর্যন্ত রিবেটের জন্য কাউন্ট হবে। তারপর সরকারি সিকিউরিটিজের ক্রয়ে, সরকারি কোনো যদি সিকিউরিটিজ ক্রয় হয় সেটা হচ্ছে
5 লাখ টাকা পর্যন্ত হচ্ছে ইনভেস্টমেন্টের জন্য কাউন্ট হবে। 5 লাখ টাকার বেশি কিন্তু কাউন্ট হবে না। তারপর হচ্ছে আমাদের শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করি, যে পরিমাণে করুক না কেন এটাতে কোনো বাধা নিষেধ নাই, সব পরিমাণই এখানে হচ্ছে অ্যাকসেপ্টেড হবে। তারপর হচ্ছে সিটি কর্পোরেশনের বহির্ভূত কোনো এলাকায় হসপিটালে দান করলে, জাকাত তহবিলে চাল দান করলে, যে মিউট করেন কারোর কি সাউন্ড হচ্ছে, এরকম অনেকগুলো হচ্ছে একটা ব্যাপার থাকে। এখন আমরা যেটা বলবো ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে, আমি যদি একটা ইন্ডিভিজুয়াল হয় যে আমি কত টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট করলে আমি পুরো রিবেটটাই পাবো, সেক্ষেত্রে আমি যেটা সবসময় বলে থাকি, আপনার নেট ইনকামের 3% যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পুরো রিবেটটা পেতে পারেন। তাই হচ্ছে এখন আমার কোনো ক্ষেত্রে দেখা যায় রিবেটের পরিমাণ আমার যতটা ট্যাক্স আসছে ট্যাক্স থেকেও বেশি, তো এরকম না। অর্থাৎ যার যদি ট্যাক্সেবল ইনকাম যদি কারো থাকে, তার নেট যে ইনকামটা থাকবে তার হচ্ছে সে যদি 3% ইনভেস্টমেন্ট করে, তাহলে দেখা যায় হচ্ছে এই বেনিফিটটা পুরোপুরি নিতে পারবে। এখন আসি আমরা প্র্যাকটিক্যাল ম্যাথে। প্রথম হচ্ছে ধরা যাক মিস অন্বেষা চৌধুরী একজন সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারী, তার হচ্ছে বেতন হতে আয় আছে, গৃহ সম্পত্তি হতে আয় আছে, সঞ্চয়পত্রে সুদ হতে আয় আছে। এখন আমাদের কিন্তু এটা আয় সেপারেট করার সময় প্রথমে আমরা নিয়মিত উৎসের আয়গুলো আমরা দেখলাম, বেতন হতে আয়, গৃহ সম্পত্তি হাতে আয়। তারপর হচ্ছে যেহেতু সঞ্চয়পত্রে সুদ হচ্ছে চূড়ান্ত কর দায়, এটাকে আমরা আলাদা করে রাখলাম, কারণ ইনভেস্টমেন্ট রিবেট ক্যালকুলেশন করার সময় 50,000 টাকা যাবে না। তাহলে এখন যখন আমরা বিনিয়োগ কোথায় কোথায় করছে, সেই জায়গায় বলছে যে ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ করছে 96,000 টাকা, কল্যাণ তহবিলে বিনিয়োগ করছে, গোষ্ঠী বীমা স্কিমে বিনিয়োগ করছে 3,000 টাকা, নতুন সঞ্চয়পত্র ক্রয় করছে 1 লাখ টাকা, জীবন বীমার কিস্তিও দিছে 12,000 টাকা। তো সেক্ষেত্রে শেয়ার মার্কেটও আছে 5,000, মোট হচ্ছে তিনি 2,16,000 টাকা ইনভেস্ট করছে। এখন যখন আমরা রিবেট ক্যালকুলেশন করতে যাব, এর আগে হচ্ছে আমরা ট্যাক্স ক্যালকুলেশন যদি দেখি, এখানে হচ্ছে আমাদের যে নিয়মিত উৎসের যতটুকু আয় ছিল তার উপর প্রথমে ট্যাক্স ক্যালকুলেশন করে ফেলতে হবে। তারপর হচ্ছে সঞ্চয়পত্রে যত টাকা ট্যাক্স কাটছে, যেহেতু এটা ফাইনাল ট্যাক্স, এটা আলাদা করে দেখাতে হবে। তাহলে মোট আমার ট্যাক্স আসতেছে 43,820। এখন যখন আমরা রিবেট ক্যালকুলেশন করতে যাব, তখন হচ্ছে আমাদের রিবেট যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, তখন হচ্ছে আমাদের সঞ্চয়পত্রের যে ইনকামটা ছিল 50,000 টাকা, এটা মোট আয় থেকে বাদ যাবে। তাহলে আমাদের মোট আয় ছিল 8,88,200, এটা থেকে 50,000 বাদ গেছে। বাদ যাওয়ার পর বাকিটা 3% করলে আমরা দেখা যায় এখানে রিবেট পাচ্ছি কত, 25,146। আমি আগেই বলছি মোট যত টাকা আমাদের ইনকাম হয় তার যদি 3% ইনভেস্ট করি, তাহলে আমরা এটা সর্বোচ্চ বেনিফিট নিতে পারবো। এখানেও তাই 25,146 আসতেছে। আর যদি 15% ইনভেস্টমেন্ট হয়, এটা বেশি ইনভেস্টমেন্ট করছি, সেটা কিন্তু 32,400 আসতেছে। কিন্তু আমরা 32,400 টাকার বেনিফিট নিতে পারবো না, কারণ কমটা নিতে হবে। তাই আমাদের ওই রকম আয়ের সাথে মিল রেখে হচ্ছে রিবেটটা নেওয়া মানে বুদ্ধিমানের কাজ। তাহলে আমাদের কি করতে হবে, মোট যত টাকা করা আসছে এটা থেকে রিবেটটা বাদ দিলে বাকিটা হচ্ছে ট্যাক্স পে করতে হবে। পরবর্তীতে যাই। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে কার কোনো সমস্যা আছে? বুঝেন নাই এরকম কেউ? বুঝছেন তো সবাই? একটু বলেন, আমি আওয়াজ শুনতেছি না। বিষয়টা আরেকটু যদি আচ্ছা, এরকম ম্যাথ আরো আছে, আমি আবারও বলবো, কারণ অনেকগুলো ম্যাথ এখানে। যেমন ধরেন এটা, ধরা যাক জনাব মাসুম আজিজ অবসরপ্রাপ্ত সরকারি পেনশনভোগী কর্মকর্তা, তারও দেখা যায় হচ্ছে কৃষি হাতে সম্পত্তি মানে বাড়ি ভাড়া হিসাবে আয় আছে, কৃষি হাতেও আয় আছে, সঞ্চয়পত্র আয় আছে। এটা যদি আমরা সামারি দেখি, যে বাড়ি ভাড়ার আয়টা আমরা দেখতে পেলাম। পেজটা একটু বড় করে নিলে ভালো হয়। পেজটা আরো বড় করবো? আপনারা যদি মোবাইল ব্যবহার করেন, তাহলে আপনারা যে কাজটা করবেন, হরিজন্টাল তারপরেও ল্যান্ডস্কেপে দিলে তো হয়ে যাওয়ার কথা মোটামুটি।
আচ্ছা, তাহলে এখানে আমরা দেখলাম কৃষি সম্পত্তি হতে আয় দেখা যাচ্ছে এখানে 5 লাখ টাকা। তারপর হচ্ছে এটা গৃহ সম্পত্তি হতে আবার কৃষি হতে আয় আছে। তাহলে এই দুইটা আয় হচ্ছে নিয়মিত। তাহলে আমাদের প্রথমে হচ্ছে নিয়মিত আয়, ন্যূনতম কর প্রযোজ্য আয় অথবা চূড়ান্ত কর প্রযোজ্য আয়। এই তিনটা জিনিসকে আলাদা আলাদা করে নিতে হয়। এখানে যেহেতু ন্যূনতম নাই, আমরা প্রথমে হচ্ছে আলাদা করে নিলাম নিয়মিত, সেটা 6 লাখ টাকা হয়েছে। এখন সঞ্চয়পত্রে সুদ হতে যে আয়টা, এটা হচ্ছে চূড়ান্ত কর দায় 50,000 টাকা। এটার টিডিএসও কাটা হয়েছে। আবার এখানে দেখেন পেনশন থেকে বার্ষিক প্রাপ্তি, আমরা আগে বলছিলাম পেনশন থেকে যে টাকাগুলো পাওয়া হয় সেটা বকেয়া হোক, সেটা কি হবে অব্যাহতি প্রাপ্ত, অর্থাৎ এটা আয় হিসাবে হবে কিন্তু এটা ট্যাক্সেবল হবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে যখন মোট আয় বের করলাম সেটা 6,50,000 টাকা মোট আয় পেয়ে গেলাম। তারপর আমরা এখানে যদি বিনিয়োগগুলো দেখি, নতুন সঞ্চয়পত্র ক্রয় করছে 1 লাখ টাকা, জীবন বীমার কিস্তি প্রদান করছে 50,000 টাকা, তাহলে 1.5 লাখ টাকা হচ্ছে সে এখানে ইনভেস্টমেন্ট করছে। তো আমরা যদি ট্যাক্স ক্যালকুলেশন করি আগেরটার মতো, সঞ্চয়পত্র বাদে ট্যাক্স ক্যালকুলেশন করলে, তারপর সঞ্চয় 5,000 টাকা একসাথে অ্যাড করলে মোট ট্যাক্স আসতেছে 25,000 টাকা। এখন 25,000 টাকা ট্যাক্স আসতেছে বের করলাম, আমরা এখন দেখি রিবেট কত পাবো। এখন চূড়ান্ত যদি আমরা সঞ্চয়পত্রের সুদ যেটা আছে এটা বাদে যদি আমরা 3% ধরি তাহলে সেটা আসতেছে 18,000 টাকা। ইনভেস্টমেন্ট যেটা করা হচ্ছে সেটা আসতেছে 22,500, তাহলে সবচেয়ে কম 18,000 টাকা বাদ যাবে 25,000 টাকা থেকে। তাহলে আমাদের দেখা যাচ্ছে 25,000 টাকা থেকে 18,000 টাকা বাদ গেলে 7,000 টাকা। তারপর আমাদের কি উচ্ছে কর কর্তন করা হয়েছে, যেহেতু ফাইনাল ট্যাক্স 5,000 টাকা ছিল, তাহলে আমাদের সরকারকে আর দিতে হবে 2,000 টাকা। সেম আরেকটা অঙ্ক, সেখানে দেখা যায় মোট আয় দেখানো আছে 17,000 টাকা। এটাতে আমরা বিনিয়োগটা একটু ডিটেলস বলছে যে জীবন বীমার কিস্তি দেওয়া হয়েছে 60,000 টাকা, ডিপোজিট পেনশন স্কিমে দেওয়া আছে হচ্ছে 2,40,000 টাকা, সঞ্চয়পত্র, জাকাত, ল্যাপটপ ক্রয়। এখন ল্যাপটপ যে ক্রয় করছে এটা কি আসলে কোনো বিনিয়োগ? এটা বিনিয়োগ না, কারণ এটা হচ্ছে একটা অ্যাসেট। এটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন দেখাইতে পারি, অর্থাৎ খরচ হিসেবে চার্জ করতে পারি, এটা আমাদের কোনো বিনিয়োগ না। এখন এক্ষেত্রে যখন আমরা বিনিয়োগটা ক্যালকুলেশন করব, জীবন বীমার কিস্তি এটা হচ্ছে 60,000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে পেনশন স্কিমে যত টাকাই দেখ না কেন ডিপোজিট পেনশন স্কিম, সেখানে হচ্ছে আমরা 1,20,000 টাকা হচ্ছে অনুমোদন যোগ্য। এক্ষেত্রে আমরা এখানে দেখছি 2,40,000 টাকা দেওয়া আছে, মানে সে প্রকৃত বিনিয়োগ করছে 2,40,000, কিন্তু সে অনুমোদিত যে রিবেটটা পায় বা ছাড় সেটা 1,20,000 টাকার উপর পাবে। সঞ্চয়পত্র ক্রয় করছে সেটা হচ্ছে 2 লাখ টাকা, তাহলে এটা লিমিটের মধ্যে পড়ছে। জাকাত তহবিলে দান করছে সেটা আসবে। আর ল্যাপটপ ক্রয় করছে যেটা, এটা কোনো বিনিয়োগ না, তাই এটা এখানে আসবে না। এখন যদি আমরা দেখি যে তার যে মোট আয় দেখাইছিল 17 লাখ টাকা, 17 লাখ টাকা যদি ট্যাক্স ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যায় ট্যাক্স আসতেছে মোট 1,90,000 টাকা। তো ট্যাক্স ক্যালকুলেশন করার পর আমরা দেখলাম যে 17 লাখ টাকা যেহেতু রেগুলার ইনকাম ছিল, এখানে 3% হচ্ছে 51 লাখ টাকা, 51,000 টাকা। তারপর হচ্ছে মোট বিনিয়োগ যেটা করছিল 4,30,000, সেটার উপরও দেখা যায় 15% করলে আসতেছে 64,500, তাহলে সবচেয়ে কম হচ্ছে 51,000। তাহলে আমাদের 1,90,000 টাকা যে ট্যাক্স বের হইছে, এটা থেকে আমাদের 51,000 টাকা বাদ গেলে 1,39,000 টাকা হচ্ছে সরকারকে দিতে হবে। ওনার যেহেতু এখানে ইনকাম বেশি ছিল তাই এখানে রিবেটটাও বেশি পাইছে। তার মানে যদি রিবেটটা না পাইতো সেক্ষেত্রে কিন্তু 1,90,000 টাকা ট্যাক্স দিতে হইতো। তার মানে হচ্ছে সরকার চাচ্ছে বিনিয়োগে উৎসাহিত করা। এটা আমরা যদি কোনো নির্দিষ্ট সোর্সে যদি বিনিয়োগ করি তাহলে আমার কর থেকে 51,000 টাকা এই সিচুয়েশনে প্রায় এখানে বলা যায় হচ্ছে 25% কর হচ্ছে ছাড় পাইছে। তাই হচ্ছে আমাদের মানে মোটামুটি ট্যাক্স প্ল্যানিং এর ক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে রিবেটটা নেওয়া যায় কিনা এটা হচ্ছে অনেক ক্ষেত্রে উচিত। তারপর হচ্ছে আরেকটা ম্যাথে তিনি হচ্ছে প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন। তো রিটার্ন তার মোট আয় হচ্ছে 6 লাখ টাকা, বিভিন্ন খাতে তার বিনিয়োগ হচ্ছে জীবন বীমার কিস্তি প্রদান, তারপর ডিপোজিট পেনশন স্কিমে আছে 1,50,000, এটা থেকে শুধু আমরা অ্যালাউয়েবল পাবো হচ্ছে 1,20,000, সঞ্চয়পত্রে বিনিয়োগ হচ্ছে 50।
তো আমরা সেম যখন ক্যালকুলেশন করব এখানে 2,30,000 টাকা আসতেছে। তো এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের রেয়াত পূর্ববর্তী মানে এটা ছোট ইজিলি হচ্ছে ফাইন্ড আউট করা যাচ্ছে। তো এখানে যে জিনিসটা আমি দেখানো আগের ম্যাথ থেকে ডিফারেন্ট সেটা হচ্ছে দেখেন আপনি রেয়াত পাচ্ছেন হচ্ছে 18,000 টাকা, আপনার ট্যাক্স গণনা আসছে হচ্ছে 15,000 টাকা, তাহলে 3,000 টাকা কি হবে? এখানে বলছে করদাতা রেয়াত পূর্ববর্তী কর দেয় 15,000 টাকা, প্রাপ্ত কর রেয়াত হচ্ছে 18,000 টাকা, পার্থক্য হচ্ছে 3,000 টাকা। করদাতা যেহেতু ঢাকা সিটি কর্পোরেশনের বাসিন্দা তাই তাকে প্রদেয় করে পরিমাণ ন্যূনতম 5,000 টাকা দিতে হবে। অর্থাৎ আপনি ততক্ষণ পর্যন্ত রিবেটটা নিতে পারবেন যতক্ষণ হচ্ছে আপনার যে ট্যাক্সটা আসতেছে ট্যাক্সটা হচ্ছে রিবেট থেকে বেশি থাকে। এখানে দেখা যায় আমি রিবেট পাই গেছি বেশি, আমার ট্যাক্স আসতেছে কম। আমার সরকারের কাছ থেকে মূলত মানে 3,000 টাকা পাওনা হওয়ার কথা ছিল, কিন্তু আসলে রিবেট তো আমরা কোনো সরকারকে ট্যাক্স দেই নাই, তো সেটা আমাদের পাওনার কোনো ব্যাপার আসে না। আমরা যা সরকার আমাদের একটা সুযোগ দিচ্ছে, আমরা নির্দিষ্ট যদি কতগুলো ক্ষেত্রে বিনিয়োগ করি তাহলে ছাড় পাবো। তাই এটা হচ্ছে কখনো ক্যারি ফরওয়ার্ডও করা যাবে না, অথবা এটা রিফান্ডেবলও না, কোনো কিছুই না। কারণ যেহেতু ট্যাক্স দেই নাই এটা আমরা রিফান্ড পাবো কিভাবে? এটা আমাদের সুযোগ নিতে পারলাম না। 3,000 টাকা দেখা যাচ্ছে মাইনাস হয়েছে, তারপরেও যেহেতু আমাদের ট্যাক্সেবল ইনকাম হয়ে গেছে এবং ট্যাক্স গণনায় চলে আসছে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ন্যূনতম কর হচ্ছে 5,000 টাকা দিতে হবে। এইটুকুতে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি বলেন। ভাইয়া তাইলে এই মানে রেয়াত ইউজ করা রেয়াতটা ইউটিলাইজ করার পরে যদি আমার ট্যাক্স লায়াবিলিটি মাইনাসেও চলে যায় তারপরেও আমার ওই মানে ন্যূনতমটা দিতে হবে। হ্যাঁ দিতে হবে, কারণ আপনার আমি একটু আগে বলছি এটা তো আপনি সরকারকে ট্যাক্স দেন নাই যে ফেরত পাবেন, এটা আপনার সুযোগ, আপনি নিতে পারেন না। আচ্ছা, কিন্তু আমার ওই যে 6 শিডিউল পার্ট 1 এর 27 ক্লজ অনুযায়ী ওই চাকরি হইতে ইনকামের যে অব্যাহতি আছে ওইটা দিয়ে যদি আমার ট্যাক্স লায়াবিলিটি জিরো হয় তাইলে তো আর আমার দিতে হবে না, মানে ওটা তো অ্যাপ্লিকেবল। এটার সাথে এটা কিভাবে মিল হইলো? সাপোজ আমি যদি আহ, আমার ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন যখন করব তখন তো আমার আলটিমেটলি ওইটা ডিডাক্ট করার পরে আমার ট্যাক্সেবল ইনকামটা আসবে। হুম হুম হুম। তো ওই সময়তেই যদি আমার ট্যাক্সেবল ইনকামটা এমন পর্যায়ে চলে আসে মানে 3.5 লাখের নিচে, সেই ক্ষেত্রে তো আমার ট্যাক্স আসতেছে না, আমার ট্যাক্স লায়াবিলিটি তো নাই। তো হুম। কিন্তু আমি যদি এক্সেমশনটা ইউটিলাইজ না করতাম হয়তোবা আমার 3.5 লাখের উপরে চলে আসতো, ওয়ারেজ দ্যাট মিনস 1 টাকা আসলেও আমার 5,000 টাকা ট্যাক্স পেমেন্ট বার্ডেন ক্যারি করতে হতো। তো এটাই বললাম যে তার মানে ওই এক্সেমশনটা অ্যাপ্লিকেবল হবে, এক্সেমশন দিয়ে যদি জিরো হয় তাহলে জিরো, মানে যদি ট্যাক্স হ্যাঁ লায়াবিলিটি এখন না আসে। আপনার তো যদি ওই সিচুয়েশনে যেটা হয়েছে না আপনার 3.5 লাখ টাকার কম হয়ে গেছে মানে বাদ দেওয়ার পর, তাহলে আপনি যত টাকাই দেখা যায় রিবেট পান না কেন সেটা তো কোনোটাই নিতে পারবেন না, যেহেতু আপনার ইনকামই না, ট্যাক্সেবল কস্ট করেনি। তো সেই ক্ষেত্রে আপনার কোনো রিবেটই পাবেন না। জি ভাই, এটাই ক্লিয়ার হয়ে নিলাম আর কি ভাই, থ্যাংক ইউ। জি, অন্য কারো কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন না থাকলে আমরা যাব এখন হচ্ছে কোন ক্ষেত্রে আমরা রিবেট পাবোই না, কারো কোনো আইডিয়া? যদি নির্দিষ্ট সময়ের পরবর্তী সময় যদি রিটার্ন সাবমিট করি। হ্যাঁ, এক নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়ের মানে কর দিবসের মধ্যে যদি রিটার্ন সাবমিট না করি সেক্ষেত্রে আমরা কোনো রিবেট পাবো না। আরো একটা, মানে 174 ধারা আর কি। হ্যাঁ আরো একটা ব্যাপার আছে, রিবেট পাবে না ইন্ডিভিজুয়াল, ওটা কারা বলতে পারবেন কেউ? কখন পাবে না? আহ, এটা কি যে সরকারি ওনাদের জন্য 225 এসআরও অনুযায়ী। যদি কোনো বিনিয়োগ না থাকে। না না, বিনিয়োগ আছে কিন্তু নন রেসিডেন্ট নন বাংলাদেশি হইলে আমি তো এটা জানতে চাচ্ছিলাম। অর্থাৎ দুইটা ক্রাইটেরিয়া আছে, এক হচ্ছে তো যদি ট্যাক্স দেন পর, আর নন রেসিডেন্ট বাংলাদেশ ট্যাক্স দিবসের মধ্যেও যদি রিটার্ন সাবমিট করে তাহলে সে কোনো রিবেট পাবে না, যদি না সে 173 দিন 83 দিন মিনিমাম বাংলাদেশে থাকে। তাই দুইটা জিনিস মাথায় রাখবেন।
আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রশ্নটাতে আসি। মিস সাদিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন করদাতা। তিনি দ্বিতীয়বারের মতো রিটার্ন দাখিল করবেন। দেখা যায় তার মোট আয় আছে 6 লাখ টাকা। 25-26 করবর্ষে রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30 নভেম্বর 2025। এটা আমাদের অ্যাডভান্স একটা ডেট দিয়ে রাখছে, যেহেতু নভেম্বর 30 এখনো আসেই নাই, তাও দিলাম। তিনি নির্দিষ্ট তারিখের মধ্যে 2025-26 করবর্ষে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছেন। এখন তাহলে ধারা 174 কিন্তু আরো বিপদ আছে। তখন কিন্তু এটা আহ, সাধারণ রিটার্ন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আবার অ্যাসেসমেন্ট হবে, অনেক ঝামেলা। ট্যাক্সের মধ্যে দিয়ে দেওয়াটাই বেটার। তো এখন যখন আমরা দেখলাম জীবন বীমার কিস্তি থেকে তার ডিপোজিট, পেনশন স্কিম, নতুন সঞ্চয়পত্র, এগুলোতে প্রায় বহুত পরিমাণ টাকা হচ্ছে উনি ইনভেস্টমেন্ট করছে, কিন্তু এখানে দুইটা লিমিট আছে। একটা হচ্ছে ডিপোজিট পেনশন স্কিমে তো আমরা জানি 1,20,000 পর্যন্ত পাইতো। আবার নতুন সঞ্চয়পত্র বিনিয়োগের যেটা, সেটাও সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত পাইতো। এটা কিন্তু বারবার খেয়াল রাখবেন, ওই বছরে যে পরিমাণ পেনশন ডিপোজিট পেনশন স্কিমে টাকা দিছে অথবা সঞ্চয়পত্রে 5 লাখ টাকা, এটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড ব্যালেন্স না, শুধু নির্দিষ্ট বছরে ওইটার উপর রিবেট পাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম 6,80,000 টাকা, এটার উপর সে 15% হচ্ছে রিবেট পাওয়ার কথা অথবা স্যালারির উপর। কিন্তু উনি কোনো রেয়াত পাবেন না এই কারণে, কারণ ট্যাক্স ডের মধ্যে উনি রিটার্ন সাবমিট করেনি। এক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যাটা দেখি, করদাতা একজন স্বাভাবিক ব্যক্তি কথা, যিনি ইতিপূর্বে রিটার্ন দাখিল করেছেন, তিনি 30 নভেম্বরের মধ্যে, অর্থাৎ যেটা আমরা অলরেডি বললাম, তিনি যেহেতু ট্যাক্স এর মধ্যে রিটার্ন সাবমিট করেনি, তাই এখন ধারা হবে 174। আর 174 ধারাতে শুধু রিবেট পাবে না, শুধু এই সমস্যা না, সেখানে আরো অনেকগুলো সমস্যা আছে, এক্সামশনও পাবে না। তো এরকম অনেকগুলো সমস্যার সম্মুখীন, এবং ট্যাক্স গণনা করা হবে আলাদাভাবে। সেটা নিয়ে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে। 174 দ্বারা ট্যাক্স ক্যালকুলেশন করলে কি ধরনের প্রবলেমটা ফেস করতে হচ্ছে। অর্থাৎ এমন হয় আমি দেখলাম 3 থেকে 4 গুণ বেড়ে গেছে, মানে ট্যাক্স যেটা আসতো 32,000 টাকা, সেটা চলে গেছে 1 লাখ টাকা। মানে এরকম একটা সিচুয়েশন আমি দেখতে একটা প্রশ্ন ছিল জি বলেন। রিবেটের বিষয়, যে ব্যাংক এফডিআর যে এটার উপরে কি কোনো রিবেট না না, এফডিআর এর ইভেন্ট নাই, ব্যাংক এফডিআর এর? এফডিআর এ নাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? মোটামুটি আজকের সেশন শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে মানে এন্ডিং সেশন অনুসারে সেটা বলতে পারেন। আর 174 দ্বারা নিয়ে যেহেতু সামনে বলবো, সেখানে এই সোর্সে মানে ঝামেলাগুলো মিটমাট হয়ে যাবে, টেনশন করে লাভ নেই। এবার অন্য কোনো কিছু থাকলে বলতে পারেন। স্ল্যাবে যখন 3,50,000 নিচে কারো ইনকাম চলে আসবে, তখন তো তার ন্যূনতম করটা 5,000 সিটি কর্পোরেশন হিসেবে দেওয়া লাগবে। হুম হুম, যা লাগবে তো, মানে 1 টাকা বেশি হইলেও দিতে হবে। আচ্ছা, মানে 3,50,000 নিচে তখন তার ট্যাক্স আসে না আর কি, পর্দায় আসে না, তখন তাহলে ওটা দেওয়া লাগবে না। ইয়ে আসছে, মানে 3,50,000 উপরে 1 টাকা বেড়ে গেছে, সেটা তো তখন ট্যাক্সেবল ইনকাম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর যদি নিচে আসে তাহলে? নিচে আসা তো নাই, তাহলে তো অ্যাজ ইউজুয়াল জিরো রিটার্ন হয়ে যাচ্ছে, যেটা আমরা জিরো রিটার্ন বলি। ঠিক আছে। ভাই, ওই যে গড় কর যেটা এভারেজ কর, এটা যদি একটু ম্যাথের মাধ্যমে দেখাতে। আচ্ছা, গড় করের তাহলে পার্টনারশিপ সেকশনের মধ্যে একটু, পার্টনারশিপের আপনার উদাহরণ আছে না, ওখানে তো দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ, পার্টনারশিপ তো আমি একটা ম্যাথ দেখাবো, ওখানে ওখানে থাকবে, সমস্যা নেই। মানে এগুলো ইমপ্লিকেশন, মানে থিওরিটা হচ্ছে প্রাথমিকভাবে আলোচনা করে নেওয়া, সামনে এগুলোর তো সবগুলোরই ম্যাথ থাকবে, তখন হচ্ছে আমরা ওইটা নিয়ে আলোচনা করবো। ভাইয়া, প্রাইমারিলি যদি একটু করি আমি, সেটা কি এরকম না যে গড়করণটা মানে হচ্ছে যে প্রথমে ক, যেটা ক মানে হচ্ছে আমার টোটাল সাপ্তাহিকের যে ইনকামটা মোট আয় ওইটা। এরপর খ নাম্বার যেটা আর কি বলা হয়েছিল, সেটা হচ্ছে পার্টনারশিপ করার পরে আমার যে রেশিওটা ছিল, মানে অনুপাত অনুযায়ী যেটা ছিল ওইটা ইনকামটা, মানে ফার্মের যে রেশিওটা ছিল ওইটা। তারপর গ নাম্বারটা ছিল যেটা, এইটাতে একটু কনফিউজ, মানে গ নাম্বার বলতে এটা এই যে গ নাম্বারটা ফার্ম
ফার্ম বা ব্যক্তি সঙ্গ হইতে প্রাপ্ত শেয়ার আইসহ মোট আয়। তার মানে ক প্লাস খ না ভাই? না না, গুণ গুণ। ক হচ্ছে গিয়া গত টাকা শেয়ার আইসহ মোট আয়ের উপর কর রেয়াত পূর্ব হিসাবকৃত কর। মানে প্রথম হচ্ছে কর। ধরেন আপনি এখানে ডিটেলস যদি বলতে যাই, ধরেন এখানে হচ্ছে কর আসছে হচ্ছে 100 টাকা। এখন আমাদের ধরেন খতে আমরা কি পাইছি, খ হইছে মানে ফার্ম থেকে আয় হইছে 200 টাকা ধরলাম। তারপর হচ্ছে আমরা গতে কি পাইছি, ফার্ম এবং অন্যান্য সোর্সের যে আয়গুলো আছে, মানে মোট আয় ধরলাম আমার হচ্ছে 500 টাকা। তো 500 টাকার মধ্যে আমার সবগুলো 500 টাকার মধ্যে ট্যাক্স ক্যালকুলেশন করে সেখানে ট্যাক্স আসছে হচ্ছে মানে 100 টাকা, তো যেহেতু আমার ট্যাক্স, তো সেই হিসেবে আমি এটাকে ভাগ দিলাম হচ্ছে 500 দিয়ে। তারপর এটাকে গুণ দিব হচ্ছে পার্টনারশিপ থেকে যত টাকা আসছে। তাহলে যদি আমি এটা করি সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাদের এভারেজ করে আসতেছে 540 টাকা। তো এটা হচ্ছে মূলত গড়করণ করা, যাতে হচ্ছে সহজভাবে পার্টনারশিপে যদি কোনো কারণে ট্যাক্স রেট কম পড়ে থাকে, এখন যদি এটা গড় করা হয় তাহলে সেটা বেশি হয়ে যাবে, আর সবসময় তো সরকার চাই বেশি ট্যাক্স দিবে। ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে যেহেতু সেপারেট থাকবে আমার কাছে মনে হয় তখন ম্যাথ তো থাকবে, ওখানে জিনিসগুলো বোঝা যাবে। যে একটা বলছিল যে সর্বোচ্চ কিভাবে নেবেন এই জিনিসটা আরেকবার দেখেন। বুঝি নাই ভাই, একটু ক্লিয়ারলি বলেন। ইনভেস্টমেন্ট মানে রেয়াতের ক্ষেত্রে সর্বোচ্চটা কিভাবে নিব আর কি, যে 15% আর পর্যন্ত আয় 3%, মানে এই জিনিসটার এখানে অ্যাকাউন্টিংটা সর্বোচ্চ কিভাবে নেওয়া যায়, মানে পরিপূর্ণ রেটটা কিভাবে নেওয়া যায়, এটা যদি আরেকবার। রিবেটের জি জি, মানে ওই 3%, 15% এই দুটা। ওখানে সর্বোচ্চ রিবেটটা কিভাবে পাওয়া যায়, মানে সর্বোচ্চ রিবেটটা আমি এটা বারবারই বলছি 3%, কারণ সর্বোচ্চ পাইতে গেলে সর্বনিম্ন রেটটা নিয়েই আপনাকে ভাবতে হবে। সর্বনিম্ন রেট যেহেতু 3% এবং এটা ইনকামের সাথে রিলেটেড, যেহেতু আপনার ইনকাম থেকে বেশি যতই আপনি ইনভেস্টমেন্ট করেন না কেন রিবেট পাচ্ছেন না, সেক্ষেত্রে সেফ জোন হচ্ছে আপনার সর্বোচ্চ নেট ট্যাক্সেবল ইনকামের 3% ইনভেস্ট করা। তাহলে আপনি ইজিলি হচ্ছে ওই পুরো ক্যাপশনটা আপনি পাবেন বলে বিশ্বাস রাখতে পারেন। এটা আমরা যেহেতু নেক্সট হচ্ছে টিডিএস এর ক্লাস থাকবে, মানে স্যালারি টিডিএস সহ, তো সেখানে আরো আলোচনা করা হবে। একটু বেশি দেখাতে পারলেই ভালো, জি, বুঝি নাই। একটু বেশি দেখাতে পারলেই ভালো আর কি, যত বেশি দেখাতে, কারণ যতই মানে ইনকাম লিমিটেডে চলে আসবে, যেহেতু সবকিছু ওরা একটা প্যারামিটারে দিয়ে দিচ্ছে, টিডিএস 1,20,000। ওরা তো আর নাই এরকম। আমি স্পেশালি আইটিভি ভাইবার আগে এরকম একটা মানে আমার পরিচিত একজন প্রশ্ন একটা করছিল, যদি মনে করেন কোন কারণে রিবেট হচ্ছে অনেক বেশি চলে আসতেছে ইয়া থেকে, ইনকামের সাথে কোনো স্ট্যান্ডার্ড মানতেছে না। আমার পুরোপুরি মনে নাই এক্সাম্পলটা, এটা নিয়ে আমি অনেক মাথা ঘামাইছিলাম। তো দেখা যায় চিন্তা করে আউটকামটা হচ্ছিল এটা, মানে কোনোভাবেই তো যেহেতু 3% লিমিট করেই দিছে, তো ইনকামে যদি তার ওই রকম ম্যাচ না হয়, 3% যদি ছোট হয়, এটাই রিবেট পাবে। অন্য জায়গায় সে 10 লাখ পাবে, 10 লাখ টাকা নিতে পারবে না। তারপর 15% এটা 5 কোটি হোক, তাতে তো কোনো যায় আসে না। তার মানে ইনকাম বাড়াও, তোমাকে ছাড়ও দিচ্ছি, সরকার তো এটাই বলতেছে। মানে ইনকাম বাড়াইতে পারলে গেলে একটু সুবিধা পাওয়া যায়। হ্যাঁ, তুমি ইনকাম বাড়াও তাহলে সুবিধা পাবা, ইনকাম হাইড করো তুমি পাবা না কিছু আর কি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কার কোনো প্রশ্ন আছে এই সেশন নিয়ে? ওকে, যদি না থাকে কোনো প্রশ্ন